আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থতার সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমাদের আজকের যে ক্লাসটি, আমাদের আজকের ক্লাস হচ্ছে মূলত সাধারণ জ্ঞানের ফাইনাল সাজেশন ক্লাস। তার মানে সাধারণ জ্ঞান আমরা তোমাদের এতদিন যা পড়িয়েছি, তোমাদেরকে যা পড়িয়েছি তার উপর তোমাদের 100 প্রশ্ন, সেটার তোমাদেরকে সমাধান করা হবে। এবং এই 100 প্রশ্ন সমাধানের পাশাপাশি শুধুমাত্র সমাধানই না, যেভাবে তোমাদের সাধারণ জ্ঞান ক্লাস মোটামুটি হয় আর কি, শুধুমাত্র এই 100 প্রশ্ন সমাধানই নয়, বরঞ্চ এর সাথে এই 100 প্রশ্নের সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দেয়া হবে, তোমাদেরকে আলোচনা করা হবে তোমাদের সাথে, এবং তোমাদের মন্তব্যগুলো ভালো করে দেখে এই সব বিষয়ে তোমাদের যে কনফিউশন আছে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। তাহলে আমাদের এই ক্লাসটা তোমাদের জন্য বরাবরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আশা করব যে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ক্লাসটা করবে। তোমাদের যেহেতু ক্লাসটা সকলের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, তোমরা যাদেরকে চাও তোমাদের সাথে তারাও বিশ্ববিদ্যালয়ে পড়ুক, তাদেরকে তোমরা এই ক্লাসে মেনশন করে দেবে, তোমরা তাদেরকে ক্লাসে ডেকে নেবে। আমি আশা করছি তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ, আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হচ্ছে না। ওকে, আবু হুরায়রা বিন উমার সে সালাম দিয়েছে। আচ্ছা, সে বলেছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবির হুসাইন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে তোমরা মেনশন করে দেবে, তোমার সাথে সহপাঠীদেরকে তোমরা মেনশন করে দেবে, এবং আশা করব তোমরা একসাথে এই ক্লাসটা করবে এবং সবাই উপকৃত হবে, সবাই একসাথে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবে। তাহলে আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা খুব দ্রুতই আমাদের মূল পড়াশোনায় ঢুকে যাব, এবং তার সাথে তোমাদের মন্তব্যগুলো আমরা লক্ষ্য করব। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে থাকো। আমরা আমরা আমাদের ক্লাস শুরু করছি। ওকে, তো তোমাদেরকে বলি, আজকে আমরা মূলত 100 প্রশ্নের সমাধান করব। 100 এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণই না, বরঞ্চ তোমাদের সামনের যে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ আছে, সেই বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর না জানো, তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রস্তুতি কিন্তু এখনও ঠিকঠাক হয়নি। সুতরাং আমরা যখন এই প্রশ্নগুলো পড়াবো এবং এই সম্পর্কিত আরও তথ্য তোমাদেরকে জানাবো, তখন তোমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তাহলে আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি খুব বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন সমাধানে সরাসরি। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল, যে প্রশ্নটি তোমাদেরকে প্রথম তোমাদের যে প্রশ্নটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম। আমরা জানি বাংলা একাডেমি থেকে অনেকগুলো পত্রিকা প্রকাশিত হয়, কিছু আসে শিশু কিশোরদের জন্য প্রকাশিত পত্রিকা, কিছু আছে ত্রৈমাসিক মানে 3 মাসে প্রকাশিত হয়, কিছু আছে ষান্মাসিক যেটা 6 মাসে প্রকাশিত হয়। এখানে জানতে চেয়েছে যে প্রকাশিত মাসিক মানে মান্থলি যে পত্রিকাটা আছে সেটার নাম এখানে জানতে চেয়েছে। আমরা জানি আমরা জানি যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে মাসিক পত্রিকাটা আছে, তোমরা কিন্তু মন্তব্যে তোমাদের উত্তর তোমরা লিখতে পারো, মন্তব্য অংশে তোমাদের উত্তর তোমরা লিখতে পারো, এবং একই সাথে মন্তব্য অংশে তোমাদের উত্তরের পাশাপাশি তোমাদেরকে একটা বিষয় একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো তোমরা আমাকে একটু জানিয়ে দেবে। আমি তোমাদের মন্তব্যগুলো মনোযোগ সহকারে দেখব, এবং তোমাদের মন্তব্যগুলো দেখার মাধ্যমে আমরা সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তাহলে আমি কিন্তু তোমাদের মন্তব্যগুলো লক্ষ্য করছি। আচ্ছা, তোমাদের মন্তব্যগুলো কিন্তু আমি লক্ষ্য করছি। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে মেহজাবিন হেনা উত্তর দিয়েছে, নাফিসা আলী নূর, নাফিস রাইহান, সুপ্রভা, হ্যাঁ, তারা উত্তর দিচ্ছে এবং একই সাথে মেনশন করছে। ঠিক আছে, তা আমরা জানি যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে মাসিক পত্রিকা সেটার নাম হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মান্থলি। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত মান্থলি হচ্ছে কোনটা? মাসিক উত্তরাধিকার। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয় কোথায়? আমরা জানি যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি আমরা জানি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়
আচ্ছা, তো যা বলছিলাম, আমরা জানি যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানে নর্মালি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা হট টপিক। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে বলে রাখি, তোমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে সাধারণ জ্ঞান আছে সেই সাধারণ জ্ঞানগুলো খুব ভালো করে পড়তে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত তথ্য আছে, কত হল আছে, হলগুলোর আগের নাম কি ছিল, তারপরে হচ্ছে তোমার এই যে প্রথম ছাত্রী, হ্যাঁ, মানে প্রথম নারী শিক্ষার্থী আর কি, হ্যাঁ, এইগুলো, তারপরে প্রথম উপাচার্য, বর্তমান উপাচার্য, এগুলো আমাদেরকে একটু জানতে হবে খুব ভালো করে, ঠিক আছে, কারণ এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, আচ্ছা, মিহি মিহি বিন মোহ, আচ্ছা, আল্লাহই জানে ভাই তোমাদের এগুলো আসল নাম নাকি তোমরা এইমাত্র নাম রাখলে, রেখে আকিকা করলে আল্লাহই ভালো জানে। যাই হোক, তো তোমরা মোটামুটি এগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা আর কি, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তো স্বাধীন বাংলাদেশে মানে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে প্রথম সমাবর্তন কবে হয়, প্রথম সমাবর্তন কবে হয় সেটা মূলত এখানে জানতে চেয়েছে। আমরা জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয় 1999 সালে। এর আগে 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগের রাতে 1975 সালের ঠিক আগের রাতে এই যে তোমার এই শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, হ্যাঁ, এবং তারপরে আর সেইখানে সমাবর্তন হয় নাই। বোঝা গেছে? তাইলে স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয় 1999 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন 1999 সালে। এরপরে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড, আমি জানি যে এই প্রশ্নটা তোমরা অনেকবার অনেক জায়গায় দেখেছো, এটা খুবই কমন একটা প্রশ্ন, তবে এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বারবার ঘুরে ঘুরে এসেছে। ইপিজেড কি জিনিস আমাদেরকে আগে এটা জানতে হবে। দেখো, ইপিজেডটা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। আমরা যদি বাংলায় বলি তাহলে আমাদেরকে বলতে হয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, আর যদি ইংরেজিতে বলি তাহলে আমাদেরকে বলতে হয় ইপিজেড হচ্ছে কি এক্সপোর্ট প্রসেসিং জোন। কি বলতে হয়? এক্সপোর্ট প্রসেসিং, এক্সপোর্ট প্রসেসিং, হ্যাঁ, জোন। তাহলে এটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটা? তাহলে ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এছাড়া ইপিজেড চালায় এরকম একটা অথরিটি আছে, এরকম একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে বেপজা, বিইপিজেড এ, বেপজা। হ্যাঁ, এই বেপজা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ঠিক আছে, আমাদেরকে এগুলা একটু জানতে হবে। এখন এই যে ইপিজেড যেটা আছে, আমাদের যে ইপিজেড আছে, এই এক্সপোর্ট প্রসেসিং জোন বাংলাদেশে অনেকগুলো আছে, মোটামুটি সরকারি 8টার মতো সক্রিয় অবস্থায় আছে, তার মধ্যে একটা আবার কৃষিভিত্তিক ইপিজেড। হ্যাঁ, যেটা হচ্ছে মানে ইপিজেডে কি করা হয়, তুমি যে পণ্যগুলো উৎপাদন করছো, কৃষকরা যে পণ্যগুলো উৎপাদন করছে সেই পণ্যগুলোকে বিদেশের মানে দেশের বাইরে বিদেশে রপ্তানিযোগ্য করা হয়, প্যাকেজিং করা হয় মূলত, ঠিক আছে, এক্সপোর্ট করার জন্য প্রসেস করা হয়। তাহলে এই কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা ইপিজেড। এই উত্তরা ইপিজেড শুনে অনেকের আবার মনে হইতে পারে এই যে আমাদের ঢাকার ঠিক পাশে মানে ঢাকাতেই যে উত্তরা আছে, উত্তরা উত্তর, মানে এই যে মেট্রো রেল স্টেশন, হ্যাঁ, এই উত্তরা কিনা, কিন্তু আসলে এই উত্তর সে উত্তরা না। এই উত্তরাটা মূলত এই উত্তরাটা মূলত অবস্থিত কোথায়? এই উত্তরাটা মূলত অবস্থিত হচ্ছে নীলফামারীতে। কোথায়? নীলফামারীতে এই উত্তরাটা অবস্থিত। তাহলে এই উত্তরা অবস্থিত কোথায়? নীলফামারীতে। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড যে উত্তরাতে, এই উত্তরা হচ্ছে নীলফামারীতে অবস্থিত। ওকে, পরের প্রশ্নটা আমরা দেখি, বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? তার মানে দেশ স্বাধীন হওয়ার পরে, মানে বাংলাদেশ যখন থেকে হয় তারপরে প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে, কোন সংস্থার সদস্যপদ লাভ করে সেটা জানতে চেয়েছে। এখানে অপশনে আছে ইউনেস্কো, অপশনে আছে কমনওয়েলথ, আছে জাতিসংঘ, আছে বিশ্বব্যাংক। ঠিক আছে, বাংলাদেশ কোন সংস্থার প্রথম সদস্যপদ লাভ করে সেটা জানতে চেয়েছে। আমি দেখতে চাই যে তোমরা এটার উত্তর দ্রুত দিতে পারছো কিনা। উত্তর তোমরা দ্রুত দিতে পারছো কিনা। বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? আমরা জানি বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করেছিল। হ্যাঁ, পিডিএফ দেয়া হবে, পিডিএফ দেয়া হবে তোমাদের, কি সিস্টেমে দেয়া হয়, কি করা হবে, এগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এর আগেই। তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা পিডিএফ পেয়েছো এর আগে। ওকে, তো যা বলছিলাম, কোন সংস্থার সদস্যপদ প্রথম লাভ করে? বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল প্রথম। কমনওয়েলথ যে সংস্থাটা, এই কমনওয়েলথের কাজ কি? কমনওয়েলথ কি জিনিস? আমরা জানি যে আমরা একসময় ব্রিটিশ রানীর প্রজা ছিলাম, তাই না? তার মানে আমরা 1757 সালের পর থেকে মূলত আমরা ছিলাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রজা। 1857 সালের মহাবিদ্রোহের পর থেকে, মানে যে সিপাহি মিউটিনি বা যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল 1858-তে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1858-তে সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, মানে 1857-তে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই 1857-তে সিপাহী বিদ্রোহ হওয়ার পরে 1858 সাল থেকে
1858 সাল থেকে আমরা ব্রিটিশ রানীর প্রজা হয়ে যাই সরাসরি। আমরা কি সরাসরি ব্রিটিশ রানীর প্রজা হয়ে যাই। তাহলে যখন আমরা এই 1858-তে যখন আমরা সরাসরি ব্রিটিশ রানীর প্রজা হয়ে গেলাম, তখন কি হইল বিষয়টা? তখন যেটা হইল সেটা হচ্ছে যে আমরা মানে ব্রিটিশ প্রজা হওয়ার কারণে আমরা ওই মানে একটা বিশাল বলয়ের অন্তর্ভুক্ত হলাম। পরবর্তীতে যখন ব্রিটেনের কাছ থেকে উপনিবেশগুলো এক এক করে স্বাধীন হয়ে যেতে শুরু করলো, এই স্বাধীনতা পাওয়া উপনিবেশগুলো, এই দেশগুলো আবার কি করলো, নিজেদের মধ্যে একটা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস স্টাইলের একটা তৈরি করলো। ঠিক আছে, সেটা হচ্ছে কমনওয়েলথ। এই কমনওয়েলথ হচ্ছে তাহলে কোন দেশগুলো? যারা একসময়, এই কমনওয়েলথ হচ্ছে সেই দেশ যারা একসময় ব্রিটেনের প্রজা ছিল, মানে ব্রিটিশ ইংল্যান্ডের মানে সাথে ছিল, ইউকে যুক্তরাজ্যের সাথে ছিল, তাই না? পরবর্তীতে আলাদা হয়েছে, তারা হচ্ছে তোমার এই কমনওয়েলথের সদস্য। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এই বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এই কথাটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদেরকে মানে এটার একটা দীর্ঘ ব্যাখ্যার দরকার আছে। ঠিক আছে, তোমরা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে ভালো মতো জানো কিনা? ঠিক আছে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট তোমরা একটু জানো কিনা ভালো মতো দেখো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের একটা বিশাল ইতিহাস আছে, তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে কিউবা তো একটা দেশ, তোমরা জানো যে কিউবা কোন দেশ বা কি বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক নিচে, ফ্লোরিডা প্রণালীর নিচে যে দ্বীপটা আছে, হ্যাঁ, এই দ্বীপটা হচ্ছে কিউবা। কিউবা মূলত হচ্ছে মানে কিউবা, এই যে কিউবা যে দেশটা আছে, এই কিউবা দেশটা হচ্ছে কোথায় অবস্থিত জানো? কিউবা দেশটা হচ্ছে একটা সাগরে অবস্থিত। তোমরা কি কেউ বলতে পারবা যে কিউবা দেশটা কোন সাগরে অবস্থিত? এর আগে তোমাদের সাথে যে ক্লাসটা হয়েছিল আমি সেখানে বলেছিলাম যে কিউবা কোন সাগরে অবস্থিত, সেটা তোমাদেরকে পড়িয়েছিলাম। মনে নাই মনে হয়, না ভুলে গেছো অলরেডি? দেখো কিউবা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। তাহলে কিউবা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। ঠিক আছে, ক্যারিবিয়ান সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর সাগর। তাহলে কিউবা এটা ক্যারিবিয়ান সাগরের একটা দেশ, ক্যারিবিয়ান সাগরের একটা দ্বীপ, মূলত একটা দ্বীপ দেশ হচ্ছে কিউবা। ঠিক আছে, যেটাকে মুক্তার দেশ বলা হয়। কিউবাকে কি বলা হয়? মুক্তার দেশ বলা হয়। ঠিক আছে, আমরা লিখি কিউবাকে বলা হয় মুক্তার দেশ। ঠিক আছে, কিউবাকে কি বলা হচ্ছে? মুক্তার দেশ বলা হচ্ছে। তাহলে এই কিউবাতে ক্ষেপণাস্ত্র সংকটটা কি হইল ভাই? দেখো, কিউবার একজন প্রবাদ প্রতিম নেতা হচ্ছেন ফিদেল কাস্ত্রো। কে? ফিদেল কাস্ত্রো। তাইলে আমরা যদি বলি কিউবার একজন প্রবাদ প্রতিম নেতা হচ্ছেন কে? ফিদেল কাস্ত্রো। ঠিক আছে, তাইলে ফিদেল কাস্ত্রো কি করলেন? তিনি এই দেশকে মানে কিউবাকে সমাজতান্ত্রিক দেশে পরিণত করলেন। এখন আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে এই যে তোমার এই রাশিয়ার মধ্যে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলাটা কি ছিল? সেই ঝামেলাটাতে বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, তাই না? স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলা হয়। তাইলে এই যে কোল্ড ওয়ার, এটার সাথে তো মনে হয় আমরা পরিচিত, তোমরা তো কোল্ড ওয়ার কথাটা শুনেছো, তাই না? কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ, ওয়াল্টার লিপম্যান সর্বপ্রথম এই কোল্ড ওয়ার, হ্যাঁ, এই কথাটারে মানে তিনি এই কথাটার উল্লেখ করেন আর কি বাস্তব জায়গায়। বাট কোল্ড ওয়ার শব্দটা সর্বপ্রথম লেখালেখিতে ব্যবহার করেছিলেন কে, সেটা কি জানো? জর্জ অরওয়েল নামে একজন গবেষক, বুঝছো, একজন লেখক আছেন জর্জ অরওয়েল। এই জর্জ অরওয়েল, হ্যাঁ, জর্জ অরওয়েল তিনি হচ্ছে এই এই কোল্ড ওয়ার কথাটা সর্বপ্রথম তার ওই যে অ্যানিম্যাল ফার্ম, ঠিক আছে, অ্যানিম্যাল ফার্ম নামে যে উপন্যাস আছে, আমি জানি না তোমরা পড়েছো কিনা। অ্যানিম্যাল ফার্মটা খুব মজার, মানে একটা স্যাটায়ার, একটা উপন্যাস ধরনের আর কি অ্যানিম্যাল ফার্ম। এই অ্যানিম্যাল ফার্মে জর্জ অরওয়েল সর্বপ্রথম কি উল্লেখ করলেন? জর্জ অরওয়েল সর্বপ্রথম এই অ্যানিম্যাল ফার্মে তিনি হচ্ছে এই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের কথা উল্লেখ করলেন। এখন এই কিউবার ক্ষেপণাস্ত্র সংকটটা এই কোল্ড ওয়ারের সাথে সম্পর্কিত কিভাবে দেখো। ফিদেল কাস্ত্রো যখন কিউবার ক্ষমতায় আসলেন তখন তিনি একটা কাজ করলেন। কি কাজ করলেন? তিনি এসে দেশকে পুরোপুরিভাবে সমাজতন্ত্রে পরিণত করলেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র একে তো ওই সময় ওই যে তোমরা জানো যে মনরো নীতি, তারপরে এই যে তোমার হাইজেনবার্গ নীতি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের নীতি ওই সময় অবলম্বন করতেছে। তারপরে এই যে তোমার ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় তোমার ইয়ের ভয় পাচ্ছে, যেটা কি বলে ডমিনো ইফেক্টের ভয় পাচ্ছে। ডমিনো ইফেক্ট, তোমরা ডমিনো ইফেক্ট কথাটার সাথে পরিচিত কিনা আমি জানি না। এই ডমিনো ইফেক্ট যেটা আছে, ডমিনো ইফেক্ট জিনিসটা কি তোমাদেরকে একটু লক্ষ্য করো। ডমিনোটা তোমরা দেখেছো কিনা আমি জানি না। হ্যাঁ, ডমিনো ইফেক্টটা হচ্ছে ধরো যে এই যে দেখছো না যে একদম অনেক এরকম এরকম করে যে কার্ড সাজানো হয়,
হ্যাঁ, অনেকগুলা ব্লক এরকম সাজানো হয়, তারপরে যদি একটা ব্লক একবার কাত হয়ে একটার উপর পড়ে, পড়লে কি হয়, সবগুলো একসাথে পড়তে পড়তে চলে যায় একটা বড় এলাকা জুড়ে। তোমরা দেখেছো না এরকম অনলাইনে বা ইন্টারনেটে তোমরা দেখবা এ ধরনের ভিডিও আছে, ডমিনো ইফেক্ট লিখে সার্চ করলে গুগলেও তোমরা দেখবা। ঠিক আছে, এরকম একটা ইয়ে রাখা হয়, মানে একটা একটা ধরো একটা কি বলে ব্লক, হ্যাঁ, এরকম সারি সারি করে রেখে একটা ব্লক টোকা দিয়ে আরেকটা ব্লকের উপর পড়লে আস্তে আস্তে পুরা ব্লকটা পড়ে যায়, তাই না? এটা হচ্ছে ডমিনো ইফেক্ট। তো এই ডমিনো ইফেক্টের মানে তখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছিল যে যদি কোনো একটা দেশ সমাজতান্ত্রিক হয়ে যায়, তাইলে ওই দেশের প্রভাবে তার পাশের দেশটাতেও সমাজতন্ত্র ছড়িয়ে পড়ে। মানে সমাজতন্ত্র একটা ছোঁয়াচে রোগ, জাস্ট লাইক কুষ্ঠ, বুঝছো? কুষ্ঠ রোগ হইলে যেরকম এর কোনো প্রতিকার নাই, সমাজতন্ত্রের কোনো প্রতিকার নাই, মার্কিন যুক্তরাষ্ট্র এরকম মনে করছিল এবং এই কথা ছড়াচ্ছিল। তো তাইলে ধরো যে এইরকম একটা সিচুয়েশনে ভাবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যেখানে শেষ হয়েছে, তারপরে ছোট্ট একটা সরু প্রণালী, মাত্র 2 ঘন্টার রাস্তা, মানে যদি তুমি স্পিড বোটে যাও তাইলে 1 ঘন্টা মতো লাগে আর কি, তারপরে কিউবা। তাইলে এত কাছে কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্রের এত কাছে কিউবা, সেই কিউবা যদি সমাজতান্ত্রিক হয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তো মাথায় পুরা মানে হাত আর কি। ঠিক আছে, তো তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বুঝছো? আচ্ছা, একটু লম্বা করে ঘটনাটা বলতে, কারণ এটা অনেক সময় প্রশ্নে আসে এবং আসলে তোমরা তখন ভুল করো। তাহলে জন এফ কেনেডি ছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আর তখন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশচেভ। তাহলে সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন, এখানে একটু লিখে দিচ্ছি আমি, নিকিতা ক্রুশচেভ ছিলেন তখন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, নিকিতা ক্রুশচেভ। তাইলে নিকিতা ক্রুশচেভ ছিলেন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট, আর জন এফ কেনেডি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক আছে, জন এফ কেনেডি মানে হচ্ছে জন ফিটজেরাল্ড কেনেডি, বুঝছো? জন ফিটজেরাল্ড কেনেডির কিন্তু আবার একটা ইতিহাস আছে, তিনি হচ্ছেন প্রথম আইরিশ আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট। মানে তার আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট আইরিশ বংশোদ্ভূত ছিলেন না। আইরিশ কারা? আইরিশ হচ্ছে যাদের মানে পিতা বা মাতা আয়ারল্যান্ডের অধিবাসী ছিল আর কি। তো জন এফ কেনেডির যে পরিবার, এই আইরিশদের সাথে কিন্তু একসময় আবার আইরিশদের সাথে কিন্তু একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনের মধ্যে মারামারি হয়েছে, বুঝতে পারছো? এরকম এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু ঘটছে ভাইয়া। হ্যাঁ, এখন এখন তোমরা দেখো, এখন তোমরা দেখো এই এই যে এই যে তোমার এই জন এফ কেনেডি আর এই নিকিতা ক্রুশচেভ, এই দুইজন তোমার ওই কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় একজন মার্কিন প্রেসিডেন্ট, একজন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, এখন যখন এই তোমার এই কেনেডি তিনি যখন দেখলেন যে কিউবা তো সমাজতান্ত্রিক হয়ে গেছে, তখন তিনি কিউবার উপর নজরদারি করার জন্য গোয়েন্দা বিমান নিযুক্ত করলেন। ঠিক আছে, আর অপরদিকে সেই গোয়েন্দা বিমান ছবি তুললো, তাতে দেখা গেল যে কিউবাতে কতগুলো মানে ওই যে তোমার পারমাণবিক স্থাপনা দেখা যাইতেছে। তো এটা দেখা যাওয়ার পরে তখন তো মার্কিন যুক্তরাষ্ট্র খুব টেনশনে পড়ে গেল যে কি হবে। তখন ওই পারমাণবিক স্থাপনা আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাঠাইলো এক গাদা জাহাজ। ঠিক আছে, পাঠাইলে তখন ওই জাহাজ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ যখন কিউবার দিকে যাইতেছে, এমন সময় ঠিক আছে দেখা গেল যে রাশিয়ারও জাহাজ আইসা কিউবার পাশে এসে দাঁড়াইলো। কেন? কিউবার সমর্থন দেওয়ার লেগা। ঠিক আছে, তাহলে কিউবার সমর্থন দেওয়ার জন্য এসে রাশিয়ার যুদ্ধজাহাজ এসে দাঁড়াইছে, আবার কিউবারে হুমকি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ এসে দাঁড়াইছে। দুই পক্ষের একটা মুখোমুখি অবস্থান। ঠিক আছে, যে কোনো সময় দুই পক্ষের একটা সংঘর্ষ বেঁধে যাবে, এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে, তাহলে সংঘর্ষ বাঁধার আগেই কি হইলো, দুই পক্ষের মধ্যে মোবাইলে একটা আলাপ হইলো, মানে টেলিফোনে একটা আলাপ হইলো। তখন তো মোবাইল নাই, জন এফ কেনেডি এবং নিকিতা ক্রুশচেভ দুইজনের মধ্যে মোবাইলে মানে টেলিফোনে একটা আলাপ হইলো। এবং টেলিফোন লাইন, তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস, আর এই রাশিয়ার প্রেসিডেন্টের, সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ক্রেমলিন। এই হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে একটা মোবাইল সংযোগ মানে টেলিফোন সংযোগ স্থাপন করা হইলো, যেটার নাম ছিল গিয়া হটলাইন, বুঝতে পারছো? তো এই হটলাইনে দুইজনের আলাপ সালাপ হইলো এবং এই উত্তেজনাটা প্রশমিত হইলো তাৎক্ষণিকভাবে। ঠিক আছে, হয়ে আর এই কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এইটা ওই সময় আপাতত স্তীমিত হইল এবং কেউই আক্রমণ করলো না। সবাই বললো প্রবলেম সলভ, সবাই যার যার হলে ফিরে যাও। এইভাবে প্রত্যেকের জায়গায় ফেরত চলে গেল, ঝামেলাটা আর হইল না, বুঝছো কিনা? এটা হচ্ছে ভাই তাইলে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কেনেডি, রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশচেভ। আশা করি আমরা বুঝতে পারছি। এইবার দেখো বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত। খুবই সিম্পল ব্যাপার। দেখো আমরা জানি বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমান্ত রয়েছে। একটা হইতেছে ভাইয়া ভারত, দুইটা দেশের সীমান্ত রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা কি, আর একটা হচ্ছে ইন্ডিয়া, তাই না? ঠিক আছে, তাইলে এই ভারত আর ইন্ডিয়া, তাই তো দুইটা দেশের সীমান্ত রয়েছে, মানে ভারত আর মায়ানমার আর কি একই কথা।
তো এই যে দুই দেশের সীমানা মানে ভারতের সাথেও সীমান্ত আছে, মায়ানমারের সাথেও সীমান্ত আছে, কোন সে জেলা বলো তাড়াতাড়ি করে দেখি কে পারছো এটা আগে। হুম 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 ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করো যে বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত। আমরা জানি যে বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত, রাঙামাটিটা একটা কমন, তাই না? আমরা জানি ভারতের সাথে সীমান্ত রয়েছে 30টা জেলার, মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে 3টা জেলার, এই দুইটার মধ্যে 30 আর 3 মিলে 32 হচ্ছে, মোট 32 হচ্ছে সীমান্তবর্তী জেলা। আর এই যে একটা রাঙামাটি এটা হইতেছে কমন, এটা ভারতের সাথেও আছে, মায়ানমারের সাথেও সীমান্ত আছে। পরের প্রশ্নে চলে যায়, পৃথিবীর সর্ববৃহৎ প্রণালী কোনটি? তার মানে বৃহত্তম প্রণালী কোনটা সেটা জানতে চাইছে, বৃহত্তম প্রণালী কোনটি সেটি জানতে চাইছে। কালকের ক্লাসে মানে এর আগের দিন যে ক্লাস হয়েছিল, গত পরশু দিন রাতের ক্লাসে আমরা বলেছিলাম পৃথিবীর বৃহত্তম প্রণালী কোনটি, সেটি পড়তে গিয়ে বলেছিলাম। আমি জানি না তোমরা সেটা মার্ক করেছিলে কিনা, মার্ক না করলে তো তোমাদের এখন মাইর দেওয়া দরকার। ঠিক আছে, বলো মানে কোনটা পৃথিবীর সর্ববৃহৎ প্রণালী কোনটা? আমরা জানি পৃথিবীর সর্ববৃহৎ প্রণালী হচ্ছে তাতার প্রণালী। তাতার প্রণালী কি করেছে ভাই? তাতার প্রণালী হচ্ছে রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করেছে। কি করেছে? রাশিয়া মাইনাস শাখালিন দ্বীপ, রাশিয়া মাইনাস শাখালিন দ্বীপ। তাহলে রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করেছে তাতার প্রণালী। কি করেছে? রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করেছে। আর একই সাথে কি করেছে? জাপান সাগরের সাথে, জাপান সাগর, জাপান সাগর, হ্যাঁ, প্লাস প্লাস ওক স্টক সাগর, ওক স্টক সাগর। ঠিক আছে, জাপান সাগরের সাথে ওকস্টক সাগরকে যুক্ত করেছে। তাইলে এই দুইটা কাম করছে। ঠিক আছে, কে করছে? তাতার প্রণালী এই দুটো ঘটনা ঘটাইছে। ঠিক আছে, আর হরমুজ প্রণালী, হরমুজ হচ্ছে ইরান, ইরানের দখলে রয়েছে হরমুজ প্রণালী। ঠিক আছে, হরমুজ প্রণালী ইরানের দখলে রয়েছে এবং ইরানের সাথে হরমুজ প্রণালী নিয়ে বিরোধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের, আমরা জানি। ঠিক আছে, বাবেল মানদেবের কথা গত ক্লাসে পড়িয়েছি, বেরিং প্রণালীর কথাও গত ক্লাসে পড়িয়েছি, হরমুজ গত ক্লাসে পড়ানো হয়নি, পড়িয়ে দিলাম। মনপুরা দ্বীপ কোন জেলায় সেটা জানতে চেয়েছে আমাদের, যে মনপুরা দ্বীপ এটা কোন জেলায় অবস্থিত? অপশনে আছে ভোলা, অপশনে আছে বরিশাল, আছে চট্টগ্রাম, আছে ফেনী। তাহলে মনপুরা যে দ্বীপটা আছে, মনপুরা যে দ্বীপটা আছে, যে দ্বীপের পূর্ব নাম হচ্ছে চর ওসমান, তাই না? বাউলার চর, মনপুরা দ্বীপের পূর্ব নাম কি? চর ওসমান, তাই না? তাইলে এই যে ভাই, এই যে তোমার এই মনপুরা দ্বীপের, মনপুরা দ্বীপ এটা কোন জেলায়? মনপুরা দ্বীপ, এই মনপুরা দ্বীপ কোন জেলায় বলো? ভোলা, ভোলা। কোথায় ভোলা? ভোলাকে কি বলা হয়? বাংলাদেশের দ্বীপের রানী বলা হয়। কি বলা হয়? বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় ভোলাকে। কি বলা হয়? বাংলাদেশের দ্বীপের রানী। ঠিক আছে, বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় ভোলাকে। ওকে, ভেরি গুড। পরের প্রশ্নে চলে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল? তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু কোরিয়া দুই ভাগে বিভক্ত ছিল না। কয় ভাগে বিভক্ত ছিল না? দুই ভাগে বিভক্ত ছিল না। কোরিয়া তখন ছিল এক ভাগে। ঠিক আছে, কোরিয়া তখন ছিল এক ভাগে। ঠিক আছে, এবং সেই যে ভাগ, হ্যাঁ, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া তখনও কিন্তু ভাগ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কার দখলে ছিল? কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখলে ছিল জাপানের। কার দখলে ছিল? জাপানের দখলে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। পরে জাপান থেকে কোরিয়া আলাদা হয়। ঠিক আছে, হয়ে তারপরে, তারপরে এই যে যে কোরিয়াটা আছে, হ্যাঁ, সেই কোরিয়ার মাঝখান বরাবর এই যে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর, ঠিক আছে, কোরিয়াকে ভাগ করা হয়। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরিয়াকে ভাগ করা হয় করে, উপরের দিকে থাকে উত্তর কোরিয়া আর নিচের দিকে থাকে দক্ষিণ কোরিয়া। নিচের দিকে কি থাকে? দক্ষিণ কোরিয়া। কারণ আমরা জানি মানচিত্রের উপরের দিক হয় উত্তর দিক আর নিচের দিক কি হয়? দক্ষিণ দিক হয়। এই ভাইয়ারা মনে আছে না ভাইয়া, মানচিত্র ক্লাসে সেই যে পড়িয়েছিলাম, মানচিত্রের উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ। তোমাদের অনেকের কাছে কনফিউশন থাকে যে কোনটা উত্তর কোরিয়া আর কোনটা দক্ষিণ কোরিয়া, এটা আমরা কিভাবে চিনবো? দেখো, নর্মালি যে কোরিয়া উপরের দিকের কোরিয়া সেটা হচ্ছে উত্তর কোরিয়া, আর যে কোরিয়া নিচের দিকের কোরিয়া সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি ভাইয়ারা? কোনটা উত্তর কোরিয়া কোনটা দক্ষিণ কোরিয়া এটা কি আমরা বুঝতে পেরেছি? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে দেখো, তাহলে দেখো, হ্যাঁ,
এখন 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর যখন দুইটা কোরিয়া ভাগ হয়, তাহলে উপর দিকে থাকে উত্তর কোরিয়া, নিচের দিকে থাকে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া চলে যায় হচ্ছে সোভিয়েত রাশিয়ার কাছে। কার কাছে? সোভিয়েত রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক হয় ভালো। চীনের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক হয় ভালো, মধুর সম্পর্ক, বুঝছো? মানে মধু মধু একটা সম্পর্ক উত্তর কোরিয়ার সাথে কার? চীন আর রাশিয়ার হয়। কার হয়? চীন আর রাশিয়ার একটা মধু মধু সম্পর্ক। আর দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক হয়, দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক হয় কার? ইউএস এর। দক্ষিণ কোরিয়ার সাথে কার সম্পর্ক হয়? ইউএস এর সম্পর্ক হয় দক্ষিণ কোরিয়ার সাথে। তাহলে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক থাকে ইউএস এর সাথে, আর উত্তর কোরিয়ার সম্পর্ক থাকে চীন আর রাশিয়ার সাথে। ঠিক আছে, 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরীয় উপদ্বীপ ভাগ হয়। তাহলে কোরিয়াকে কি বলা হয়? কোরীয় উপদ্বীপ বলা হয়। উপদ্বীপ কাকে বলে এটা কি আমরা জানি? উপদ্বীপ কাকে বলে এটা কি আমরা জানি? উপদ্বীপ, আরব উপদ্বীপ, তাই না? আরব কি? আরব হচ্ছে উপদ্বীপ। কোরিয়া, কোরীয় হচ্ছে কি? উপদ্বীপ। তাহলে এই যে উপদ্বীপ কাদেরকে বলা হয়? আরব, তারপরে কোরীয়, এই যে উপদ্বীপগুলো, উপদ্বীপ কাদেরকে বলা হবে? যেগুলোর তিন দিকেই জল। দেখো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া তিন দিকেই দেখবা পানি, এরকম পানি, তিন দিকেই পানি। ঠিক আছে, আর একদিকে দেখবে এটা স্থলভাগের সাথে এটা কানেক্টেড। যখন বুঝবা কোনো একটা স্থলভাগের তিন দিক পানি দ্বারা বেষ্টিত আর উপরের দিকে বা যে কোনো একদিকে এটা স্থলভাগের সাথে কানেক্টেড, তখন বুঝবা কি? বুঝবা ভাই? তখন বুঝবা যে এটা হচ্ছে একটা উপদ্বীপ। ঠিক আছে, কোরিয়া, এই যে পুরো কোরীয় উপদ্বীপ, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পুরাটাকে যদি একসাথে ধরো, এটা হচ্ছে একটা কোরীয় উপদ্বীপ। ঠিক আছে, যেটা উত্তর কোরিয়া চীন আর রাশিয়ার সাথে, দক্ষিণ কোরিয়া কার সাথে? ইউএসএ বা যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া সম্পর্কিত। তাইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া ছিল জাপানের অধীনে, মনে রাখবা। এরপরে দেখো কোন নম্বরটিতে ডায়াল করলে বাংলাদেশ তথ্য সেবা পাওয়া যায়। তাহলে বাংলাদেশের যে তথ্য সেবা, এইটা পাইতে হইলে আমাদের কোন নাম্বারে আমাদের ডায়াল করতে হবে? কোন নাম্বারে ডায়াল করতে হবে ভাই? কওছে তাড়াতাড়ি কইরা, কোন নাম্বারে আমাদেরকে ডায়াল করতে হবে? আমরা জানি যে 333 হচ্ছে সেই ঐতিহাসিক নাম্বার, যে নাম্বারে ডায়াল করলে আমরা কি পারবো? বাংলাদেশের তথ্য সেবা নাম্বার পাবো। জরুরি সেবা নাম্বার হচ্ছে 999। কি নাম্বার? জরুরি সেবা নাম্বার হচ্ছে 999, মনে রাখবা। এই যে মাঝে মাঝে দেখো না, এই যে রিল দেখো না, রিল, হ্যাঁ, রিলে দেখা যায় হুট করে একজন বলছে ভাই কেউ 999-এ ফোন দেন, কেউ 999-এ ফোন দেন। কেন 999-এ ফোন দিতে কয়? কারণ 999-এ ফোন দিলে তিনটা জরুরি সেবা পাওয়া যায়। সেই জরুরি সেবা কি কি দ্রুত একটু কমেন্টে লিখবা। ঠিক আছে, যে 999-এ ফোন দিলে কোন তিনটা জরুরি সেবা পাওয়া যায়? একটা আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পুলিশ, আরেকটা কি বলো? হ্যাঁ রে গাধার দল রে, এখনো লিখতে পারে নাই। কও কও। ঠিক আছে, 999-এ ফোন দিলে কোন কোন তিনটা জরুরি সেবা পাওয়া যায়? পুলিশ, আচ্ছা অ্যাম্বুলেন্স, আর কি বলো? পুলিশ, অ্যাম্বুলেন্স, আর কি? আর একটা হচ্ছে ফায়ার সার্ভিস। কি জিনিস? ফায়ার সার্ভিস। ঠিক আছে, তাহলে এই যে এগুলো হচ্ছে 999-এ ফোন দিলে পাওয়া যায়। ওকে ভাইয়ারা, ভেরি গুড, এই তো সাবাস। তারপরে দেখি 11, কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটা কোন জেলায় অবস্থিত? অনেক জায়গায় এটা কান্তজিউ মন্দির লেখা, কান্তজিউ মন্দির। ঠিক আছে, কান্তজিউ বা কান্তজির মন্দির। আচ্ছা, এটা কোন জেলায় অবস্থিত? জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ। খুব দ্রুত, এইটা একদম কমন প্রশ্ন। এটা কি একটা কমন প্রশ্ন? অনেক জায়গায় এই প্রশ্ন তোমরা পাবা, প্রত্নতত্ত্ব থেকে আসা সবচেয়ে কমন প্রশ্নগুলোর একটা হচ্ছে কান্তজিউ মন্দির। বলো, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ কোন জায়গায় কান্তজিউ মন্দির? কান্তজিউ মন্দির হচ্ছে দিনাজপুরে, তাই না? সাবাস, ভেরি গুড, কান্তজিউ মন্দির হচ্ছে দিনাজপুরে। ওকে, পরের প্রশ্নে চলে যায়। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে শত রান করেছেন? আমরা জানি এটা একটা রিসেন্ট প্রশ্ন, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন বাংলাদেশের খেলাধুলা থেকে, এবং এই প্রশ্ন এবার আসার একটা ভালো সম্ভাবিলিটি রয়েছে আর কি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি কোন সেই ব্যক্তি যার ছিল শততম টেস্ট ম্যাচ, এবং শততম টেস্ট ম্যাচেও তিনি 100 রান করেছেন। কে সেই ব্যক্তি? আমরা জানি সেই ব্যক্তির নাম হচ্ছে মুশফিকুর রহিম। সেই ব্যক্তির নাম কি? মুশফিকুর রহিম হচ্ছে সেই ব্যক্তির নাম যিনি, মুশফিকুর রহিম হচ্ছেন সেই ব্যক্তির নাম যিনি প্রথম ব্যক্তি হিসেবে বাংলাদেশের, যিনি শততম টেস্টে কি করেছেন? 100 রান করেছেন। কত রান করেছেন? 100 রান করেছেন। পরের প্রশ্ন, মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারগুলো বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারগুলো বেশ গুরুত্বপূর্ণ, আমাদেরকে মাঝে মাঝেই
এই বিষয়গুলো একটু আসে যেহেতু পরীক্ষায়, একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তাইলে কত নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার তিনি ছিলেন এটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা জানি আমরা জানি যে মেজর আবু ওসমান চৌধুরী ছিলেন 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। 8 নম্বর সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। কেন গুরুত্বপূর্ণ সেক্টর ভাইয়া? কারণ 8 নম্বর সেক্টরে ছিল মুজিবনগর। 8 নম্বর সেক্টরে কি ছিল? 8 নম্বর সেক্টরে ছিল কুষ্টিয়া। 8 নম্বর সেক্টরে কি ছিল? কুষ্টিয়া। 8 নম্বর সেক্টরে ছিল মেহেরপুর। 8 নম্বর সেক্টরে ছিল মেহেরপুর। 8 নম্বর সেক্টরে ছিল মুজিবনগর। ঠিক আছে, 8 নম্বর সেক্টরে ছিল মুজিবনগর, এবং 8 নম্বর সেক্টরে ছিল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা, যে জেলায় আমার বাড়ি, সে জেলার নাম কি? যশোর। ঠিক আছে, তাইলে ভাইয়া 8 নম্বর সেক্টর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী। ঠিক আছে, মাথায় থাকবে। ওকে, তারপরে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন করা হয় কত সাল থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দিবস আছে ভাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দিবস আছে, যে দিবসগুলো আমাদেরকে একটু মনোযোগ দিয়ে পড়তে হয়, মনে রাখতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস, এগুলো হচ্ছে এরকম কিছু দিবস, যে দিবসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন কালো দিবসের ঘটনা কি? দিবসের ঘটনা হচ্ছে, যে সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন তখন ক্ষমতায় ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মাঠে, তখন কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মাঠে একদল ছেলেপেলে ক্রিকেট খেলছিল। একই সময়ে সেখানে সেনাবাহিনীর ক্যাম্প করছিল, তারা সেনাবাহিনীর ক্যাম্প এখন করলে, তখন ছেলেপেলে ক্রিকেট খেলতে যেয়ে বল মারলে সেনা সদস্যদের গায়ে যেয়ে লাগে, তখন সে গালি দেয়। গালি দিলে ছেলেপেলের সাথে তর্ক বিতর্ক হয়, হইলে ছেলেপিলে ওই সেনা সদস্যরে মারে, মারলে ওই সেনা সদস্য আরো লোকজন, মানে আরো সেনা সদস্য ডাইকায় না ছেলেপেলেরে মারে, মারলে তখন আরো বেশি ছেলেপেলে এসে ওই সেনা সদস্যদেরকে মারে, মারলে এইভাবে, মানে যেই ধরো আরো 5 জন ডাইকা আনে, ওরা আরো 10 জন ডাইকা আনে, এরকম করে মারামারি করতে করতে এক সময় ধরো যে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে মারামারি হচ্ছে, কাজে জগন্নাথ হলের ছেলেপেলে আসে, মুহসিন হলের ছেলেপেলে আসে, এইভাবে হল থেকে দলে দলে, মানে হলে হলে দলে দলে ছেলেপেলে চলে আসে, এবং একটা ব্যাপক মারামারি ওইখানে শুরু হয়ে যায়, বুঝছো? গেলে তখন আবার আর্মির লোকজন কি করে, তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে কালো কাপড় বেঁধে চোখে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে, এবং তাদেরকে হুমকি প্রদান করা হয়। ঠিক আছে, নানাভাবে এটা হুমকি প্রদান করা হয়, এবং এই হুমকি প্রদান করার ঘটনাটা এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস হিসেবে, এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস হিসেবে পরিচিত। ঠিক আছে, এই জ্ঞানজাম, ঐতিহাসিক জ্ঞানজাম। হ্যাঁ, এটা ঘটে 2008-এর 23 আগস্ট। আইনুল্লাহ রেফেন্স সিয়াম বলেছে 2008-এর 23 আগস্ট এই ঘটনা ঘটেছিল। এই দিনটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। এরপরে দেখি ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি নয় কোনটি? অধরা সংস্কৃতি বা ইনট্যাঞ্জিবল কালচার যেটা, ঠিক আছে, কোনটা না? মঙ্গল শোভাযাত্রা, শোভাযাত্রা বানান ভুল হয়েছে, দেখো শোভাযাত্রা লিখছে, এটা হচ্ছে শোভাযাত্রা। ঠিক আছে, তাহলে মঙ্গল শোভাযাত্রা, ইলিশ, বাউল গান, শীতল পাটি, কোনটি ইনট্যাঞ্জিবল মানে অধরা সংস্কৃতি ঐতিহ্য নয়? ভাবো কি জিনিস না? অধরা, তার মানে যেটা ধরা যায় না। ভাই এর মধ্যে ধরা যায় কোনটা? শীতল পাটি, বাউল গান, ইলিশ, মঙ্গল শোভাযাত্রা, কোনটা অধরা সংস্কৃতি নহে? বলো দেখি, অধরা সংস্কৃতি নহে কোনটা? ভাই যেটা ধরে খেয়ে ফেলা যায় সেটাই তো, তাই না? হুম, তাইলে অধরা সংস্কৃতি নয়, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ হচ্ছে অধরা সংস্কৃতি নয়, ইহা ধরিয়া খাইয়া মৎস্য মারিব খাইয়া অসুখে। আচ্ছা দেখো, জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুযায়ী সর্বাধিক জনসংখ্যার দেশ আমরা জানি। প্রত্যেক বছর জাতিসংঘের একটা সংস্থা আছে, সেই সংস্থাটার নাম হচ্ছে ইউএনএফপিএ। ইউএনএফপিএ, হ্যাঁ, যেটার বর্তমান নাম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ঠিক আছে, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তো এই ইউএনএফপিএ একটা প্রতিবেদন করে প্রত্যেক বছর। হ্যাঁ, প্রত্যেক বছর একটা প্রতিবেদন ইউএনএফপিএ করে। এই ইউএনএফপিএ এর যে প্রতিবেদনটা, সেই প্রতিবেদনকে বলা হচ্ছে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন। কি বলে? বলে হচ্ছে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে কি করা হয়? বিশ্বে কোন দেশে কত জনসংখ্যা, কোন দেশে জনসংখ্যা বাড়ছে, কোন দেশে কমছে, কোন দেশে শূন্য জনসংখ্যা, কোন দেশে জনসংখ্যা বাড়ছেও না কমছেও না, এই বিষয়গুলো তোমার এইখানে এই জনসংখ্যা প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়, লিপিবদ্ধ করা হয়। সেইখানে দেখা যায় যে বাংলাদেশের জনসংখ্যা কেমনে হুড়মুড় করে বাড়তেছে। ঠিক আছে, তাইলে বর্তমানে আমরা জানি যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হইতেছে গিয়া ভারত। কোনটা? ভারত।
অথচ কয়দিন আগেও চীন ছিল, চীন এখন চীন পিছায় পড়ছে। কেন চীন পিছায় পড়ছে? কারণ শি জিনপিং কইছিল হুম যে পোলা মায়া একটা হইলেই চলিবে, ঠিক আছে? হ্যাঁ, ডজন ডজন আন্ডা বাচ্চা পয়দা করা যাইবে না, এটা শি জিনপিং বলেছিল। সবার আগে মাও সেতুং বলেছিল। সেই যে চীনের ওই যে বাচ্চা কাচ্চা নিয়া মানে তারা যে একটা রাজনীতি শুরু করছিল, সেই রাজনীতির মাসুল এখন চীন দিচ্ছে। এখন চীন প্রতিনিয়ত কি করতে যাচ্ছে, তাদের জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছে বরঞ্চ। কারণ চীনের যে মানে তোমার হচ্ছে প্রোডাকশন, এটা ঠিক রাখতে তাদের প্রচুর লোকজন দরকার হবে, ঠিক আছে? কাজেই তারা রাখতেছে। তোমরা জানো বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা কমতেছে। জাপানে এখন বেশিরভাগ লোকের বয়স 50-এর উপরে চলে গেছে। কাজেই তারা এখন আর খুব বেশি দিন কর্মক্ষম থাকবে না। এবং জাপানের লোকজন মানে সেটা ওই দেশের চিকিৎসা সেবা, সরকারি সেবা খুব ভালো হওয়ার কারণে ওই দেশের লোকজন সহজে মরতেছে না, বুঝছো? কাজেই যাদের বয়স 80, 82, 90, 100 বছর হয়ে যাইতেছে, লোকজন মরতেছে না, বয়া বয়া আজরাইলের ওয়েট করতেছে, বুঝছো? এবং এই জনসংখ্যা দেশের উপরে একটা চরম ঝামেলার। হ্যাঁ, এবং ওইখানে মানে লোকজন এমন শুয়া শুয়া মরণের ডাকে কিন্তু মরণ আয় না, বুঝছো? তোমার হচ্ছে মানে আজরাইল আশপাশ দিয়ে ঘুরতেছে বাট জান নিতেছে না। কি একটা বিপদ, চিন্তা করো ভাই। মানে এই বিপদের কোনো অন্ত আসলে নাই, কোনো আদি অন্ত নাই, বুঝছো? কাজেই জাপান মানে এইটা নিয়ে খুব সমস্যায় আছে। জাপান এখন কি করছে, চেষ্টা, এবং জাপানের অন্যান্য জনসংখ্যা দিন দিন কমছে। লোকজন লোকজন কি চাচ্ছে না, মানে লোকজন বাচ্চা কাচ্চা নিতে চায় না। স্বামীর সারা রাত ডিউটি, বউয়ের সারা দিন ডিউটি। বউ যখন ঘরে আয়, স্বামী তখন কাজ করতে জায়গা, ঠিক আছে? এখন এই যে একটা ঝামেলা, এই যে আধুনিক কমপ্লিকেটেড লাইফস্টাইল, এই কারণে বিশ্বের বহু দেশের জনসংখ্যা কমছে, ঠিক আছে? আমরা দেখেছি যে এই যে আমি কয়েকদিন আগে আজারবাইজান গেলাম, সেখানেও দেখেছি একই রকম ব্যাপার, ঠিক আছে? প্রচুর পরিমাণে নারীরা অবিবাহিত হয়ে থেকে যাচ্ছে, ঠিক আছে? সংসার করছে না, লোকজন বিয়ে শাদী করছে না, ঠিক আছে? বিয়ে শাদী করলেও বাচ্চা কাচ্চার রেসপন্সিবিলিটি নিতে যাচ্ছে না। এবং এই যে একটা সমস্যা, এটা আসলে একটা অস্থির সমস্যা, বুঝতে পারছো? এই সমস্যার কোনো মা বাপ নাই। তোমরা অনেকেই মনে করছো ভাই এটা কোনো ঝামেলা হইলো, আমরা তো বাড়িতে বাইরে রিক্সাই পাই না, এমন একটা অবস্থা হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আসলে ঘটনাটা সেরকম না, বুঝছো? একজন কইছে বাংলাদেশ থেকে ফ্রিতে চাকরি দিয়ে লোক নিলেই হয়। হ্যাঁ, সালেহা খাতুন কইছে বাইরে ভাই এত সহজ, বাংলাদেশের লোকজন গেলে জাপানরেও বাংলাদেশ বানাই ফেলবে, তখন আর জাপান জাপান থাকবে না, বুঝছো? এই হচ্ছে বিপদ, বাংলাদেশের লোকজন নেওয়া খুবই বিপদ, ঠিক আছে? এম আবির হোসেন বলছে আমার কি কোনোভাবে চীন নেওয়া যায় না? হ্যাঁ, চীন নেওয়া যায়। তুমি প্লাস্টিক সার্জারি করে নাকটা বোচা বানাও আর চোখটা ছোট বানাও, ঠিক আছে? চোখটা এমনি করে চিচি করে তাকাবা, ঠিক আছে? নাকটা ধরো যে বা আমার কাছে আইসো ঘুষায় সমান করে দিব, ঠিক আছে? দিলে তারপরে দেখবা যে চাইনিজরা এমনি আইসা তোমারে নিয়ে গেছে, বুঝছো? মানে তুমি বিনা টিকিটে, চাইনিজরা বলবে যে তুমি এই দেশের চিচি করে ডাক দিবা চাইনিজ করে, দিলে ওরা শুনবে, শুনে তখন তোমার নিয়ে যাবে, বুঝছো? প্লেন ভাড়া দিয়ে নিজেরাই নিয়ে যাবে, তোমার আর কষ্ট করে যাবে, ভাববে যে আরে আমাদের দেশের একটা ছেলে এভাবে আটকা পড়ে গেছে এখানে, ঠিক আছে, ওরা নিয়ে যায়। এইভাবে দেখবা যে ওরা নিজেরাই তখন তোমার প্লেনে করে নিয়ে যাইতেছে, হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যেতেছে, তোমার আর প্লেন ফেয়ার দিয়ে যাওয়া লাগবে না, বুঝছো? তাইলে জনসংখ্যা প্রতিবেদন বর্তমানে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে ভারত। দেখো আসিয়ানের কততম সম্মেলনে পূর্ব তিমুর 11তম সদস্যপদ লাভ করছে। হুম, বুঝছো? তাহলে কি বলতেছে এখানে, বলতেছে আসিয়ানের কততম সম্মেলনে পূর্ব তিমুর 11তম সদস্য, তার মানে আসিয়ানের বর্তমানে সদস্য 11টা, লাস্ট হইতেছে পূর্ব তিমুর। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এটা বোঝার জন্য তার আমাদের হাফেজ হওয়ার দরকার নেই। দেখো যে আসিয়ান একটা মানে একটা সংস্থা, আসিয়ান কি, আসিয়ান হইতেছে একটা সংস্থার নাম। আসিয়ানের পূর্ণরূপ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আমি আবারও বলতেছি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটা হইতেছে গিয়ে আসিয়ান। তাহলে আসিয়ানের কততম সম্মেলনে পূর্ব তিমুর 11তম সদস্যপদ লাভ করছে, এটা জানতে চাইতেছে, বুঝছো? এখন তার মানে পূর্ব তিমুর, যেটার অপর নাম হচ্ছে তিমুর লিস্ট, এটার অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে তিমুর লিস্ট বা তিমুর লিস্তে, যেটাই কও। তো তিমুর লেস্তে বা তিমুর লিস্তে বা তিমুর লিস্ট, এটা 11তম সদস্যপদ লাভ করছে। কততম সম্মেলন এটা এখানে জানতে চাইছে। এখন তোমরা এটা জানো কিনা আমি জানি না, তোমরা এটা জানো কিনা আমি জানি না, বাট এটা কিন্তু ইয়ে করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের পারতে হবে ভাই, এই কততম সম্মেলনে নিছে এইসব পারতে হবে। শোনো, আমরা জানি যে এই যে এই এই যে তোমার এই তিমুর লিস্ট যেটা, হ্যাঁ, এরা হচ্ছে কততম সম্মেলনে নিছে? হুম, হ্যাঁ রে গাদার দল। শোনো, এটা পারে না রে ভাই, 47তম, এই যে পারছে তো, কিয়োমিসুই, কোমিসুই,
এ তো জাপানিজ মনে হচ্ছে বা চাইনিজ। কাশপিয়া জামান, নাবিলা ইসলাম, আবেদ হাসান, এরা সঠিক উত্তর দিয়েছে 47তম সম্মেলনে। ঠিক আছে, কততম সম্মেলনে? 47তম সম্মেলনে। ঠিক আছে, তাইলে 47তম সম্মেলনে হচ্ছে আসিয়ানের সদস্যপদ লাভ করছে। এরপরে আমরা দেখি লক্ষ্য করো, স্নায়ুযুদ্ধের সমর্থক শব্দ কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধের সমর্থক শব্দ কোল্ড ওয়ার সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা তো আগেই পড়াই ফেলছি, তাহলে এটার আর ব্যাখ্যা কি বলবো বলো? এটার আর ব্যাখ্যা বলার কিছু আছে? হুম, স্নায়ুযুদ্ধের সমর্থক শব্দ কোল্ড ওয়ার সর্বপ্রথম কে ব্যবহার করেন? দেখো, সর্বপ্রথম কে ব্যবহার করছেন? জর্জ অরওয়েল ব্যবহার করছেন। কে করছেন? জর্জ অরওয়েল। কোন জায়গায় ব্যবহার করছেন? অ্যানিম্যাল ফার্মে ব্যবহার করছেন। কোন জায়গায়? অ্যানিম্যাল ফার্ম। ঠিক আছে, অ্যানিম্যাল ফার্ম। ওকে, এর পরের প্রশ্নে চলে যায়, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলের ইংরেজিতে কয় ইউনিয়ন টেরিটরি। কি কয়? ইউনিয়ন টেরিটরি বলা হয়। ইউনিয়ন টেরিটরি বানান ঠিক আছে তো আমার? থাকলে থাকছে, না থাকলে নাই, বানানটা বুঝো, টেরিটরি লিখছি। ঠিক আছে, তাইলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি কয়টা এটা জানতে চাইছে। আমরা জানি ভারতের 29তম রাজ্য। কততম রাজ্য? 29তম রাজ্য হচ্ছে ভারতের 29তম রাজ্যখানা হইতেছে তেলেঙ্গানা। ভারতের 29তম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। তেলেঙ্গানা হইছে কোন জায়গাতে? অন্ধ্রপ্রদেশেরতে। ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা কইতে হইছে অন্ধ্রপ্রদেশেরতে ভাঙছে। কইতে ভাঙছে? অন্ধ্রপ্রদেশ হইতে ভাঙিয়া, অন্ধ্রপ্রদেশ হইতে, অন্ধ্রপ্রদেশ থেকে ভাঙিয়া তেলেঙ্গানা সৃষ্টি হইয়াছে 29তম রাজ্য। কিন্তু ভারতের একটা রাজ্যের নাম ছিল কাশ্মীর। কি নাম ছিল? কাশ্মীর, যেটাকে আমরা বলতাম কি? আমরা যেটাকে বলতাম ভূস্বর্গ। ঠিক আছে, আমরা যেটাকে বলতাম ভূস্বর্গ। একজন বিখ্যাত কবি, ঠিক আছে, যার নাম হচ্ছে, যার নাম হচ্ছে কি? আমির খসরু, তাই না? আমির খসরু কি বলছেন? আমির খসরু বলছেন, এই কি বলছেন আমির খসরু? কবির নামই ভুলে যেতেছিলাম, এখন কবিতা কেমনে মনে করব? গার ফিরদৌস বা রুইয়ে জামিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত। ঠিক আছে, মানে বলছেন গার ফিরদাউস বা রুইয়ে জামিন আস্ত। গার ফিরদাউস মানে হচ্ছে আগার, ফিরদাউস, ফিরদাউস হচ্ছে বেহেশত, তোমরা তো জান্নাতুল ফিরদাউস যেটা বলে। হ্যাঁ, তো বলছে গার ফিরদাউস বা রুইয়ে জামিন আস্ত, যদি এই জামিন বা পৃথিবীর মধ্যে, ঠিক আছে, বা রুইয়ে পৃথিবীর মধ্যে যদি কোথাও ফেরদৌস থাকে, জান্নাত থাকে, হ্যাঁ, তাহলে সেটা কোন জায়গায়? হামিনাস্ত, সেটা এইখানে। হামিনাস্ত, সেটা এইখানে, সেটা এইখানে। কোন জায়গায়? কাশ্মীরে। কাশ্মীরে, বুঝছো? তাহলে কাশ্মীরে কি বলা হইতেছে? ভূস্বর্গ বলা হইতেছে, ভূস্বর্গ। বুঝছো? তার মানে এইখানে একেবারে মানে পৃথিবীর বেহেশত বলা হইতেছে কাশ্মীরে। তাইলে এই কাশ্মীর নামে যে রাজ্যটা ছিল সেইটা, সেইটা ভারতের একটা রাজ্যের মর্যাদা পাইতো, এবং ভারতের একটা বিশেষ রাজ্য মর্যাদা পাইতো, যেটা বলে হচ্ছে প্রিন্সলি স্টেট। কি বলে? প্রিন্সলি স্টেট বলে। তার মানে একটা বিশেষ রাজ্য মর্যাদা কাশ্মীর পাইতো। কিন্তু কিন্তু এই যে আমাদের নরেন্দ্র মোদী, আমাদের মোদীজি এবং আদিত্যনাথ, ঠিক আছে, যোগীজি, এই দুইজন মিলা কি করছে? যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী মিলা কাশ্মীরের এই স্টেটের মর্যাদা কেড়ে নিচ্ছে, বুঝছো? এবং কাশ্মীরকে বানাই ফেলছে, ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে গেছে, কেন্দ্রশাসিত অঞ্চল বানাই ফেলছে, এর রাজ্য মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। এখন তাইলে দেখো, আগে রাজ্য ছিল হচ্ছে 7টা, কাশ্মীর যাওয়ার পরে হয়েছে 8টা, আর এই দিকেতে 29তম রাজ্যতে -1 হইছে, হইয়া হইছে কয়টা? 28টা। তাহলে বর্তমানে ভারতের রাজ্য আছে 28টা, কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা। ও ভাই, ক্লিয়ার? বর্তমানে ভারতের রাজ্য আছে কয়টা? বর্তমানে ভারতের রাজ্য আছে হচ্ছে, বর্তমানে ভারতের রাজ্য আছে হচ্ছে কয়টা? ভারতের রাজ্য আছে বর্তমানে কয়টা? কয়টা আছে বললাম? হ্যাঁ, ভারতের রাজ্য আছে 28টা, আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা। বুঝতে পেরেছো ভাইয়ারা? ওকে, হ্যাঁ, এটা আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল 370, 370 নম্বর অনুচ্ছেদ ছিল। সাবাস,
আর্টিকেল 370 অনুচ্ছেদ। আচ্ছা, ভারতের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট গঠিত হয় কোন হত্যাকাণ্ডের পরে? এই যে দেখো ব্ল্যাক ক্যাট, এটা হচ্ছে ভারতের কমান্ডো বাহিনীর নাম, এটা মনে রাখবা। আমাদের যেমন এই যে ইয়ে আছে না, র্যাব, র্যাব হলুদ হিমু কালো র্যাব, এই র্যাবের মতো ওদের আছে ব্ল্যাক ক্যাট। কি আছে? ব্ল্যাক ক্যাট, একটা বিশেষ কমান্ডো বাহিনী। কিন্তু এই কমান্ডো বাহিনী একটা হত্যাকাণ্ডের পর গঠিত হয়, সেটা হইতেছে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের উপরে। কিসের পরে? ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পরে, বুঝছো? ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পরে এই ব্ল্যাক ক্যাট নামে আলাদা কমান্ডো বাহিনী গঠন করা হয়। কেন? কারণ ইন্দিরা গান্ধী কি করছিলেন জানো? ইন্দিরা গান্ধী শিখ সম্প্রদায় যে আছে, এই শিখ সম্প্রদায়ের যে পবিত্র স্থান, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্বর্ণ মন্দির। সেই স্বর্ণ মন্দিরে তিনি অপারেশন ব্লু স্টার চালিয়েছেন। কি চালিয়েছিলেন? অপারেশন ব্লু স্টার। ব্লু স্টার, এই ব্লু স্টার চালানোর পরে সেইখানে যেহেতু শিখদের যে মন্দির, মানে শিখদের যে পবিত্র স্থান, যে গুরুদুয়ারা নানকশাহী, সেইখানে যখন এরা গেছে যায় অভিযান চালাইছে জুতা পইরা, তখন শিখদের মনে আঘাত লাগছে। লাগলে তখন ইন্দিরা গান্ধীর আবার দুইজন শিখ দেহরক্ষী ছিল। একজনের নাম হচ্ছে সান সিং বা সান্তা, আর একজনের নাম হচ্ছে বান সিং বা বান্তা। এই সান্তা আর বান্তা দুইজন মিলা কি করছে? দুইজন মিলা এই ইন্দিরা গান্ধীরে মার্ডার করি হালাইছে। বুঝছো? একদম খাড়ার উপরে মার্ডার করে, একদম কাছেতে বন্দুক ঠেকায় গুলি করে দিছে ইন্দিরা গান্ধীরে। দিলে ইন্দিরা গান্ধী মরে গেছেন। ভাবো কি একটা ঘটনা। তো ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পরে তখন এই যে এই কমান্ডো বাহিনী গঠন করা হয়, যেটার নাম ছিল ব্ল্যাক ক্যাট, কালা বিলাই। ওকে। এরপরে দেখো লি কান ইউ বা লি কুয়ান ইউ কোন দেশকে উপজীব্য করে তার থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট এই গ্রন্থটা লিখছেন? থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট এই গ্রন্থটা লিখেছেন কোন গ্রন্থকে উপজীব্য করে? দেখো আমি বলি, মানে কোন দেশকে উপজীব্য করে। দেখো লি কান ইউ এই ভদ্রলোকের নামটা তোমরা একটু ভালো মতো জানা রাখো। তার যে বইটা, এই যে থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, এই বইটাও একটু ভালো মতো তোমরা জানা রাখো। এই বইয়ের কথাও লি কান ইউ তার থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট এই বইয়ে একটা অসাধারণ একটা তার মানে তার জীবনের একটা অসাধারণ বিষয়কে লি কান ইউ ফুটিয়ে তুলেছেন। কি সেই অসাধারণ বিষয় ভাই? দেখো নর্মালি মানে এই যে আমাদের যে এই যে এই যে কি বলে এটারে, কি জানি কয়টারে, বুঝলাম না, পড়াইতে পড়াইতে ভুলা যায় কে রে ভাই? হ্যাঁ, কয় ইন্দিরা গান্ধী আর মহাত্মা গান্ধী কি ভাই বোন? পরে এটা লিখেছে সালেহা, সালেহা লিখেছে ইন্দিরা গান্ধী আর মহাত্মা গান্ধী কি ভাই বোন? পরে রিয়াজ আহমেদ লিখেছে না, ইন্দিরা মেয়ে। মানে আমি মরহুম ওবায়দুল কাদেরের ভাষায় বলতে চাই যে এরা কারা, কোত্থেকে এলো এরা? হুম, মানে চিন্তা করো, ওরা ক্লাসে আইসা বলতেছে একজন প্রশ্ন করেছে, আমি তার প্রশ্ন করার অ্যাপ্রিসিয়েট করি যে ইন্দিরা গান্ধী আর মহাত্মা গান্ধী ভাই বোন কিনা। আর একজন এই যে রিয়াজ উদ্দিন, ওই লিখছে যে মেয়ে। মানে শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, মায়ের খাবি এখানে, বমি করবি বাথরুমে। হুম, মানে কাহিনীটা কি করলো তারা দেখো তো এটা, বলো। দেখো যে ঘটনাটা ঘটেছে ভাইয়া, বিষয়টা হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী আবার দিলা আরেক জিনিসের মধ্যে ঢুকায়া। ঠিক আছে, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী হইতেছে, ইন্দিরা গান্ধী হইতেছে ইয়ের মেয়ে। এই যে জওহরলাল নেহরু আছে না, এই জওহরলাল নেহরুর মেয়ে হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, জওহরলাল নেহরুর মেয়ে হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী হচ্ছে জওহরলাল নেহরুর মেয়ে। আর ইন্দিরা গান্ধীর সাথে বিয়ে হয়েছিল ফিরোজ গান্ধীর। কার? ফিরোজ গান্ধীর। ঠিক আছে, তাহলে ইন্দিরা বা ইন্দু হচ্ছে জওহরলাল নেহরুর মেয়ে, তার সাথে ফিরোজ গান্ধীর বিয়ে হইয়া পয়দা হইল গিয়া রাজীব গান্ধী। কি নাম? রাজীব গান্ধী। ঠিক আছে, এইবার এই রাজীব গান্ধী এই ভদ্রলোক কি করলো? ওই বিয়া করলো বিদেশি, নাম হইতাছে সোনিয়া গান্ধী। কি নাম? সোনিয়া গান্ধী। ঠিক আছে, এবার এই রাজীব গান্ধী আবার মইরা গেল কিছুদিন পরে। হ্যাঁ, তার ওই যে এলটিটি তামিল টাইগার্স আছে না, এরা মাইরা ফালাইছিল রাজীব গান্ধীরে। মাইরা ফালাইলে সোনিয়া গান্ধী তখন কংগ্রেসের নেত্রী হয়ে উঠল। রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধীর পোলামায়া হইতাছে বর্তমানে প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধী। রাহুল
হ্যাঁ, আর প্রিয়াঙ্কা, এই দুইজন হইতেছে এদের পোলামায়া। আর মহাত্মা গান্ধীর প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ। কি নাম? মোহনদাস করমচাঁদ গান্ধী। হ্যাঁ, তার সাথে এই গান্ধী পরিবারের কোনো সম্পর্ক নাই, কোই সম্বন্ধ নেহি। হিন্দিটা কি বললাম ভাবছো একবার? তাইলে এই মোহনদাস করমচাঁদ গান্ধী, বুঝছো, ওরফে মহাত্মা গান্ধী, তাহাকে মহাত্মা উপাধি কে দিয়েছেন? তাকে মহাত্মা উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা উপাধি কে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা গান্ধী উপাধি দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধি দিয়েছেন। ঠিক আছে ভাইয়ারা? তাইলে মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছেন, হ্যাঁ, মহাত্মা গান্ধী। হ্যাঁ, এটা কি বলেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে কে বলেছেন? হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, ওকে, তাহলে এখন দেখো, হ্যাঁ, আরে মোহনদাস করমচাঁদ গান্ধী ইন্ডিয়ান অপিনিয়ন সম্পাদনা করতেন, এটা ডিফারেন্ট ব্যাপার। দেখো, লি কান ইউ নিয়ে কথা বলতেছিলাম, কি কথা বলতেছিলাম? লি কান ইউ নিয়ে। দেখো, এই লি কান ইউ তখন ছিলেন কার কার মানে সিঙ্গাপুরের, তিনি হইতেছেন সিঙ্গাপুরের লোক, বুঝছো, ভদ্রলোক হচ্ছেন সিঙ্গাপুরের। এখন ঘটনাটা কি হইল? ঘটনা হইল যে যখন তোমার হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুই দেশই হইতেছে সিঙ্গাপুরের লগে লাগানো, ঠিক আছে, কিন্তু যখন ভাগাভাগি হয়ে যেতেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অনেক পরে, তখন না মালয়েশিয়া সিঙ্গাপুরে নেয়, না ইন্দোনেশিয়া সিঙ্গাপুরে নেয়। কারণ সিঙ্গাপুর হচ্ছে ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, যে দ্বীপরাষ্ট্রের কোনো মাও নাই বাপও নাই। সেই সিঙ্গাপুরে না কোনো তেল আছে, না গ্যাস আছে, না কোনো খনিজ সম্পদ আছে, না বনজ সম্পদ বা প্রাকৃতিক ঐশ্বর্য এটা পরিপূর্ণ। তাহলে কেন কেউ সিঙ্গাপুরকে নেবে? ইভেন সিঙ্গাপুরে যে লোকজন তারা গরিব, তাদের চেহারা সুরত সুন্দর না, ঠিক আছে, মানে ভাবো একটা মানুষ, না তার চেহারা সুন্দর, হ্যাঁ, না সে ধনী, না তার বাড়িতে মানে তোমার এই কয়লা টয়লা হীরা মণি মাণিক্য সোনা দানা এগুলো আছে, কিছুই নাই, তাহলে তারা কেউ কেন নেবে? কাজেই না মালয়েশিয়া সিঙ্গাপুরে নিল, না ইন্দোনেশিয়া সিঙ্গাপুরে নিল। তখন এই লি কান ইউ তিনি কি করলেন? তিনি এই সিঙ্গাপুরিয়ানসদেরকে নিয়ে তিনি এক জায়গায় বসে কান্নাকাটি করলেন। এবং লিটারেলি তোমরা ইউটিউবে যে লি কান ইউ লিখে সার্চ করবা, তোমরা দেখবা যে লি কান ইউ যখন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এরা যখন আলাদা হয়ে তাদের স্বাধীন দেশ ঘোষণা করছে এবং সিঙ্গাপুরকে কেউ সাথে নিচ্ছে না, সিঙ্গাপুরকে লায়াবিলিটি মনে করছে, তখন লি কান ইউ কান্নাকাটি করতেছেন। ঠিক আছে, লি কান ইউ কি করতেছেন? কান্নাকাটি করতেছেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দাঁড়ায় চোখ মুছতেছেন আর কথা বলতেছেন, কান্নাই ভেঙে পড়তেছেন, কান্নার জন্য তিনি কথা বলতে পারতেছেন না। এই লি কান ইউ তার লোকজনরে বুঝাইলেন যে দেখো, তোমরা যদি মানে মানে তোমরা যদি নিজেদের স্কিল ডেভেলপ করো, তাহলে অতি দ্রুত সবাই তোমাদেরকে নিতে চাবে। আজকে তোমরা সবার লায়াবিলিটি, অতি দ্রুত তোমরা অ্যাসেটে পরিণত হবা। সেই দিনটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। এবং লি কান ইউ তার দেশে সত্যি সত্যি থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে কি করছেন? ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে নিয়ে আসছেন। এখন সিঙ্গাপুরে তুমি যাবা, তোমার ভিসাই দিতে চাইবে না মিয়া, ঠিক আছে? সিঙ্গাপুর এমন একটা দেশ যেখানে তুমি সারা দুনিয়া হাইটটা বেড়াবা, কিন্তু তোমার পায়ে ধুলা লাগবে না। ভাবো মানে কি কাহিনীটা, কি কিচ্ছাটা তারা করে ফেলাইছে। তাইলে এই যে লি কান ইউ সিঙ্গাপুর পরিবর্তন করে দেওয়ার জনক, তার লেখা বইয়ের নাম হচ্ছে থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। ঠিক আছে, লি কান ইউ এর লেখা বইয়ের নাম হচ্ছে থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। হুম, ওকে। হুম, ওকে, তাইলে এখন দেখো, তোমরা দেখো এইখানে চিংড়ি চাষের বৈজ্ঞানিক বিদ্যা কি জিনিস সেটা জানতে চাইছে। চিংড়ি চাষের বৈজ্ঞানিক বিদ্যা হচ্ছে প্রন কালচার। হ্যাঁ, প্রন কালচার হচ্ছে চিংড়ি চাষের বৈজ্ঞানিক বিদ্যা। পরের প্রশ্নে আমরা চলে যাই, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? স্বাধীনতার ইশতেহার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ঠিক আছে, মার্চের 3 তারিখ 1971 সালের মার্চের 3 তারিখ 1971 সালের মার্চের 3 তারিখ, হ্যাঁ, 1971-এর, হ্যাঁ, মার্চ মাসের
3 তারিখ 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন। এই স্বাধীনতার ইশতেহারে, ঠিক আছে, স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন এবং এই স্বাধীনতার ইশতেহার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আশয় ছিল। স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়েছিল বলো ভাইয়ারা, দ্রুত বলতে হবে। আরে আরাফাত শৈশব আমার ক্লাস দেখতেছে, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, আরাফাত শৈশব, হাই ফ্রম বাংলাদেশ। আরাফাত শৈশব জিন্দা পীর। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পল্টন ময়দানে, হ্যাঁ, পল্টন ময়দানে হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ঠিক আছে, আমরা একটু দ্রুত পড়াই তাইলে। হ্যাঁ, স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে। শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। পরে 1 মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের সমান? 1 মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের সমান এটা জানতে চেয়েছে। 10 ভাগ, 100 ভাগ, 1 কোটি, 10 লক্ষ। এগুলাতে এমনিই দিছি অপশনে। ঠিক আছে, তোমরা বলো যে 1 মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগ? হুম, 1 মাইক্রোসেকেন্ড 1 মাইক্রোসেকেন্ড কত ভাগ? দ্রুত বলতে হবে, অপশন উত্তর চাই। বলো 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 বলো, কি ব্যাপার, তোমরা এই জিনিসটা আসলেই পারো না? সত্যি সত্যিই পারো না নাকি উত্তর দিচ্ছ না? কনফিউজড? আচ্ছা, শোনো, 10 লক্ষ ভাগের 1 ভাগ, ঠিক আছে, 1 মাইক্রোসেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। আচ্ছা, এক লাইন মাঝামাঝি রেখে পরবর্তী লাইন লেখা শুরু করতে গেলে কোন কি প্রেস করতে হয় ভাই? আইসিটির সবচেয়ে মানে কম্পিউটারের সবচেয়ে বেসিক কোশ্চেন। এক লাইন মাঝামাঝি রেখে তুমি লিখতেছো, লিখতে লিখতে এক লাইন মাঝামাঝি রেখেই তুমি যদি পরের লাইনে চলে যেতে চাও তাহলে কি প্রেস করতে হয়? আমরা জানি এন্টার কি এখানে প্রেস করতে হয়। এন্টার দিলে যেখানে আছো সেখান থেকে পরের লাইনে আপনা আপনি চলে যায়। পরের প্রশ্নটা দেখি, সিপাহী বিদ্রোহ দমন করেন কে? সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনি, যেটা 1857 সালে হয়েছিল এবং ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই সিপাহী বিদ্রোহ দমন করেছিলেন কে? সিপাহী বিদ্রোহ দমন করেছিলেন হচ্ছে আমাদের লর্ড ক্যানিং। কে করেছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহ দমন করার পাশাপাশি কাগুজে মুদ্রা প্রচলন করেছিলেন। মুদ্রা কাগুজে মুদ্রা প্রচলন করেছিলেন লর্ড ক্যানিং। এছাড়া লর্ড ক্যানিং আরও একটা কাজ করেছিলেন, কি? পুলিশি ব্যবস্থা, মানে এই যে পুলিশ, এই পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ক্যানিং। তাহলে পুলিশ যে জনগণের বন্ধু হবে এটা সর্বপ্রথম কে বলছিলেন? লর্ড ক্যানিং বলছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, প্রথম কোন বাংলাদেশি কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন? প্রথম কোন বাংলাদেশি কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন? আচ্ছা, দেখো 1971 সালে যখন মুক্তিযুদ্ধের ঘোষণা হয়, তখন সর্বপ্রথম কলকাতাস্থ, মানে তৎকালীন পাকিস্তানের কলকাতাস্থ ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী, ঠিক আছে, এম হোসেন আলী, তিনি ছিলেন কলকাতাস্থ পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার। কি ছিলেন? ডেপুটি হাই কমিশনার ছিলেন। ডেপুটি হাই কমিশনার ছিলেন। হ্যাঁ, এম হোসেন আলী ছিলেন তৎকালীন ডেপুটি হাই কমিশনার। হ্যাঁ, ডেপুটি হাই কমিশনার তিনি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। ঠিক আছে, কলকাতাস্থ পাকিস্তানের কলকাতাস্থ যে মিশন সেটা ডেপুটি হাই কমিশনার ছিলেন এম হোসেন আলী। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের দফা সংখ্যা কত ছিল? যুক্তফ্রন্ট একটা ঐতিহাসিক একটা উদ্যোগ, তাই না? আমরা জানি 1954 সালে যখন 52 ভাষা আন্দোলনে মুসলিম লীগ ঠিকঠাক তোমার হচ্ছে বাঙালির প্রাণের স্পন্দন বা বাঙালির প্রাণের চাওয়া উপলব্ধি করতে পারে নাই এবং মুসলিম লীগ যখন কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তখন মুসলিম লীগের বাইরে অন্যান্য দলগুলো একটা জোট তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং তারা কি তৈরি করে? তারা তখন যুক্ত ফ্রন্ট তৈরি করে। কি করে? তারা যুক্ত ফ্রন্ট নামে একটা জোট তৈরি করে। যুক্ত ফ্রন্টের মূল দল ছিল 4টা, মোট 5টা। একটা হচ্ছে কি তোমরা জানো, ওই সময় ছিল হচ্ছে তোমার এই যে আওয়ামী লীগ, যেটা আর কি মানে আওয়ামী মুসলিম লীগ। হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে কি
তারপরে ছিল হচ্ছে তোমার এই যে কৃষক শ্রমিক, আরে এই যে ইয়ের কৃষক প্রজা পার্টি, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ইয়ের কি বলি, আমাদের এই যে শেরে বাংলা একে ফজলুল হকের, ঠিক আছে। তারপর আওয়ামী লীগ ছিল হচ্ছে তোমার ইয়ের মাওলানা ভাসানীর নেতৃত্বে, ঠিক আছে। কৃষক প্রজা পার্টি ছিল হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে, হ্যাঁ। তারপরে ছিল কি, তারপরে ছিল বামপন্থী গণতান্ত্রিক দল, তাই না? ভাবো, মানে নামটা কি, বামপন্থী আবার গণতান্ত্রিক দল, বুঝছো? মানে জিনিসটা খুবই একটা হাস্যকর এবং মজার, হ্যাঁ। নাম কি, বামপন্থী, হ্যাঁ, গণতান্ত্রিক দল। হুম, তারপরে কি, হ্যাঁ, খেলাফতে রাব্বানি পার্টি, আর কি, হুম, খেলাফতে রাব্বানি, আর কি বলো, হুম, কৃষক প্রজা পার্টি, রাশিদা আক্তার বলো, সালেহ খাতুন বলো, আর একটা দল কি ছিল? হুম, মাওলানা ভাসানী ছিল হচ্ছে আওয়ামী লীগ, বলেছি। হুম, নেজামে ইসলাম, সাবাস। আর এটা ছিল হচ্ছে নেজামে ইসলাম পার্টি, ঠিক আছে, নেজামে ইসলাম। আচ্ছা, আচ্ছা, তো এই নেজাম ইসলাম, ওকে। তাহলে দেখো, এই এই যে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের দফা ছিল কয় দফা? যুক্তফ্রন্টের দফা ছিল 21 দফা। এই 21 দফার রচয়িতা কে ছিলেন? 21 দফার রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমেদ। তোমরা আবুল মনসুর আহমেদকে চেনো? আবুল মনসুর আহমেদ হচ্ছেন সেই ভদ্রলোক যার একটা বিখ্যাত বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর। এবং এই আবুল মনসুর আহমেদের শুধুমাত্র আমার দেখা রাজনীতির 50 বছর, এটা তো তার স্মৃতিকথামূলক গ্রন্থ। আবুল মনসুর আহমেদের আরও অনেক অসাধারণ কিছু সংযোজন আছে, হ্যাঁ। মানে বাংলার যে ওই যে তোমার পলিটিক্যাল স্যাটায়ার যেটাকে বলে, হ্যাঁ, রাজনৈতিক ব্যঙ্গাত্মক রচনা, সেইখানে আবুল মনসুর আহমদের আরও অসাধারণ কিছু সংযোজন আছে। এই যে আয়না, তারপরে হচ্ছে ফুড কনফারেন্স, ঠিক আছে, এইগুলো হচ্ছে আবুল মনসুর আহমদের লেখা বিখ্যাত। তোমরা ফুড কনফারেন্স পড়লে যদি তোমরা একবার উপলব্ধি করতে পারো যে আবুল মনসুর আহমদ কি বলেছেন, খুব মজা পাবা, ঠিক আছে। হুম, বামপন্থী গণতান্ত্রিক দল ছিল হাজী দানেশের, রাইট। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। জাহান্নম হতে বিদায়, জাহান্নম হইতে বিদায়, এই বইটির লেখক ছিলেন কে? শওকত ওসমান ছিলেন। এখানে শওকত ওসমান হয়ে গেছে, এটা শওকত ওসমান হবে, শওকত ওসমান, ঠিক আছে। তাহলে জাহান্নম হতে বিদায়, এইটার রচয়িতা কে ছিলেন? শওকত ওসমান ছিলেন। জাহান্নম হতে বিদায় এই বইটির লেখক। তাহলে জাহান্নম হতে বিদায় এই বইটির লেখক কে ছিলেন? শওকত ওসমান ছিলেন এই বইটির লেখক। জাহান্নম হইতে বিদায় এই বইটির লেখক ছিলেন শওকত ওসমান। পরের প্রশ্নে চলে যায়। জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা কে? জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা, জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা কে? জেমস গসলিং, ইয়ান রবার্তো, মাইক শেরিডান, পার্ল হেরিংটন, হ্যাঁ। মানে জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা কে? দ্রুত দ্রুত উত্তর করতে হবে। জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা কে? আমরা জানি জাভা ল্যাঙ্গুয়েজের প্রধান স্রষ্টা হচ্ছেন কে? জেমস গসলিং হচ্ছেন জাভা ল্যাঙ্গুয়েজের। জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার প্রধান স্রষ্টা হচ্ছেন জেমস গসলিং। পরের প্রশ্নে চলে যায়। বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে কত? বাংলাদেশের ক্ষেত্রে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে কত? 0.05 মিলিগ্রাম হচ্ছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে, আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম বাংলাদেশের জন্য। আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম, ওকে। হুম, পরের প্রশ্নে যাই। বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা কত সেটা জানতে চেয়েছে। বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা, আমরা জানি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? গারো পাহাড় হচ্ছে সবচেয়ে উঁচু। আর বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা গড়ে হচ্ছে কত? 2050 ফুট হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় বাংলাদেশের ভূগোল কেন্দ্রিক প্রশ্ন আসতে গেলে এই প্রশ্ন চলে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য। ব্রহ্মপুত্র ভারতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র ভারতে ডিহি নামে পরিচিত। কি নামে পরিচিত? ডিহি নামে পরিচিত, ডিহি। এবং চীনে, চীনে এটাকে সাংপো বলে। কি বলে চীনে? চীনে এটাকে বলে হচ্ছে সাংপো, ঠিক আছে। তাহলে সাংপো নামে এটা চীনে পরিচিত। আসামের দিকে এটা ডিহি নামে পরিচিত, ব্রহ্মপুত্র, ঠিক আছে।
ওকে, পরের প্রশ্নে চলে যাই। ইউনেস্কোর বর্তমান মহাপরিচালককে, মানে ডিসেম্বর 2025-এও মহাপরিচালক আছেন সে ভদ্রলোক কে সেটা? ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক খালেদ আল ইনানি, বাতুর ইসমাইল, ওয়াঙ্গাল ছেত্রী, ইলিন রয়েস। বলতে হবে ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক কে? ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আমরা জানি ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক হচ্ছেন খালেদ আল ইনানি, তিনি হচ্ছেন ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক। তারপরে আমরা দেখি পরের প্রশ্ন, সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসাবে 2026 সালের ফিফা বিশ্বকাপে স্থান পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুরাসাও নামে যে দেশটা আছে, যেটা এখনো স্বাধীন দেশ নয়, ঠিক আছে, সেই দেশটা বর্তমানে 2026 সালের ফিফা বিশ্বকাপে স্থান পেয়েছে। তাহলে দেখো এত ক্ষুদ্র, মানে মানে এত ক্ষুদ্র একটা দেশ, এত ক্ষুদ্র একটা দেশ, সেই দেশটাও কি খেলছে, মানে সেই দেশটাও তোমার হচ্ছে ইয়ে খেলছে, আহ, মানে কি বলে, আমাদের বিশ্বকাপ ক্রিকেট মানে বিশ্বকাপ ফুটবল খেলছে। হ্যাঁ, ক্যারিবিয়ান সাগরের ভেনিজুয়েলা উপসাগরের কাছে একদম ছোট্ট একটা দেশ, ঠিক আছে। অথচ এটা কিন্তু নেদারল্যান্ডের অংশ, এখন পর্যন্ত নেদারল্যান্ডের উপনিবেশ, স্বাধীন কোনো দেশ নয়। কুরাসাও বা কিউরাসাও যেটা আর কি, ঠিক আছে। না, তারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলছে, ঠিক আছে। এই হইল অবস্থা, ভাবো। আর এখন পর্যন্ত আমাদের কি সিচুয়েশন বলো? মাত্র 1,58,000 লোকজন সেইখানে, ঠিক আছে, 1,60,000-এর কম কুরাসাওয়ে। হুম, এত কম জনসংখ্যা নিয়ে ঠিকই তারা ইয়ে খেলে ফেললো, তোমার হচ্ছে ফিফা বিশ্বকাপ খেলে ফেললো। আর আমরা এখনো বাছাই পর্বেই চান্স পাইনি, এরকম একটা অবস্থা। কপ 30, এই সম্মেলনটা কোথায় হবে? তার মানে 30তম জলবায়ু সম্মেলন। কপ 30 মানে কি? কপ 30 মানে হচ্ছে 30তম জলবায়ু সম্মেলন। কপ 30 মানে হচ্ছে 30তম জলবায়ু সম্মেলন, ঠিক আছে। কপ 30 মানে হচ্ছে 30তম জলবায়ু সম্মেলন। এখন দেখো এই কপ 30 বা 30তম জলবায়ু সম্মেলন কোথায় হবে এটা জানতে চেয়েছে। 30তম জলবায়ু সম্মেলন কোথায় হবে সেটা জানতে চেয়েছে। আমি তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি না আসলে ঠিকঠাক। আচ্ছা, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। ওকে, তো কপ 30 সম্মেলন কোথায় হবে সেটা জানতে চেয়েছে। জাপান, মালদ্বীপ, ব্রাজিল, হাইতি। আমরা জানি কপ 30 সম্মেলন হবে ব্রাজিলে, ঠিক আছে। ব্রাজিলের বেলেম নামে একটা শহর আছে, বেলেম। সেই ব্রাজিলের বেলেম শহরে এই কপ 30 সম্মেলনটা হচ্ছে, ঠিক আছে, হবে 2026-এ। গোল্ড কোস্ট কোন দেশের পূর্ব নাম? গোল্ড কোস্ট হচ্ছে ঘানার পূর্ব নাম। ঘানার পূর্ব নাম হচ্ছে গোল্ড কোস্ট, ঠিক আছে। গোল্ড কোস্ট হচ্ছে ঘানার পূর্ব নাম। পরের প্রশ্নে যাই। পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটা? পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, খুব কমন প্রশ্ন কিন্তু বারবার আসা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, বারবার আসার প্রশ্ন, পারতে হবে। সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটা? পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটা এটা জানতে চেয়েছে, বলো। বারবার এই প্রশ্নটা আসে। ওয়াটারলু, আকসাই চীন, সিয়াচেন হিমবাহ, কার্গিল। বলতে হবে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটা? আমরা জানি আমরা জানি যে সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, ঠিক আছে, সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। আর বর্তমানে ভারতের সবচেয়ে উঁচু বিমান ঘাঁটির নাম হচ্ছে নায়োমা। নায়োমা হচ্ছে বর্তমানে ভারতের সবচেয়ে উঁচু বিমান ঘাঁটির নাম, ঠিক আছে। আচ্ছা, আকসাই চীন হচ্ছে চীন এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। চীন এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে আকসাই চীন। ওয়াটারলু হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের জীবনের শেষ যে যুদ্ধ নেপোলিয়ন করেছিলেন, হ্যাঁ, এবং ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন, সেটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। বেলজিয়ামে ওয়াটারলু যুদ্ধক্ষেত্র। 49 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে বিভক্ত করেছে দেখো তো? যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পূর্ব পশ্চিম জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, উত্তর দক্ষিণ কোরিয়া। 49 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে ভাগ করেছে? আমরা জানি 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমান্তরাল সীমান্ত। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমান্তরাল সীমান্ত হচ্ছে, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমান্তরাল সীমান্ত হচ্ছে কি 49 ডিগ্রি অক্ষরেখা। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমান্তরাল সীমান্ত হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা, যেটা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্ত। তাহলে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্ত হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা। পরের প্রশ্ন, হংকং ব্রিটেনের কাছে ইজারা দেওয়া হয়েছিল কত সালে? হংকং ব্রিটেনের কাছে ইজারা দেওয়ার যে হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটা আসলে একদম অন্যরকম হিস্ট্রি। দেখো এই হিস্ট্রির সাথে আফিম যুদ্ধের নাম জড়িত। আফিম যুদ্ধ বা ওয়ার অফ ওপিয়াম যেটা আছে, এই আফিম যুদ্ধ জড়িত হচ্ছে এই তোমার এই 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 ইজারা দেওয়ার সাথে। আফিম যুদ্ধে পরাজিত হয়ে হংকং, মানে চীন কি করে, চীন এবং ব্রিটেনের মধ্যে আফিম যুদ্ধ হয়,
চীন আর ব্রিটেনের মধ্যে আফিম যুদ্ধ হয় এবং এই আফিম যুদ্ধে পরাজিত হয়ে চীন ব্রিটেনের কাছে হংকং ইজারা দিতে বাধ্য হয়। তাহলে চীন ব্রিটেনের কাছে হংকং ইজারা দিতে বাধ্য হয় কত সালে, সেটা জানতে চেয়েছে। একদম ওই যে নানকিং ম্যাসাকারের পরের ঘটনা এটা। তাহলে কত সালে হবে বলো? আচ্ছা, আমরা বলছি এটা হয় 1842 সালে। 1842 সালে যখন নানকিং হত্যাযজ্ঞ হয়, নানকিং হত্যাযজ্ঞের পরের ঘটনা এটা। ঠিক আছে, নানকিং ম্যাসাকারের পরের ঘটনা এটা। ওকে, পরের প্রশ্নে চলে যায়। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কোন বিপ্লবকে উপজীব্য করে লেখা? দ্য স্পিরিট অফ লজ, এই যে মানে এই যে গ্রন্থটা আছে দ্য স্পিরিট অফ লজ, এই গ্রন্থটি কোন বিপ্লবকে উপজীব্য করে লেখা? রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, আরব বসন্ত, কোন বিপ্লবকে উপজীব্য করে লেখা এইটা? আমরা জানি আ টেল অফ টু সিটিজ, টেল অফ টু সিটিজ, হ্যাঁ এইটা। তারপরে দ্য স্পিরিট অফ লজ, এই গ্রন্থগুলো লেখা হচ্ছে ফরাসি বিপ্লবকে উপজীব্য করে। এগুলো লেখা হচ্ছে ফরাসি বিপ্লবকে উপজীব্য করে। রুশ বিপ্লবকে উপজীব্য করে লেখা বই হচ্ছে দুনিয়া কাঁপানো 10 দিন, জন রিডের লেখা। দুনিয়া কাঁপানো, দুনিয়া কাঁপানো 10 দিন, এটা হচ্ছে রুশ বিপ্লবকে উপজীব্য করে লেখা গ্রন্থের নাম দুনিয়া কাঁপানো 10 দিন, যার লেখক ছিলেন জন রিড। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়। বাংলাদেশের ভাষা আন্দোলনকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? বাংলাদেশে যখন ভাষা আন্দোলন চলছিল তখন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? তার আগে বলে নিই, উথান্ট ছিলেন মায়ানমারের, উথান্ট ছিলেন মায়ানমারের, এবং উনি 1971 সালে, তার মানে মুক্তিযুদ্ধের সময় উথান্ট ছিলেন উথান্ট ছিলেন জাতিসংঘের মহাসচিব। তাহলে ভাষা আন্দোলনকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? ভাষা আন্দোলনকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। ঠিক আছে, ট্রিগ ভ্যালি ছিলেন জাতিসংঘের মহাসচিব ভাষা আন্দোলনকালীন সময় 1952 সালে। ঠিক আছে, এরপরে যাই। যুক্তরাষ্ট্র মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখার নাম হচ্ছে সনোরা লাইন। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, এটা সনোরা লাইনের মাধ্যমে কি হয়েছে? এটা বিভক্ত হয়েছে। লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়া, বিডি মাইনাস ইন্ডিয়া, হ্যাঁ, পাকিস্তান মাইনাস ইন্ডিয়া, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে। ঠিক আছে, আর সনোরা লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো বিভক্তকারী সীমারেখার নাম। মহামন্দা কাটিয়ে ওঠার জন্য কোন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন? গত পরশু দিনের ক্লাসে এটা কিন্তু আমি খুব সুন্দর মতো বলেছিলাম। এই যে নিউ ডিল ব্যবস্থা, যেটা তোমরা যারা গত পরশু দিনের ক্লাসটা দেখোনি, তোমাদের অবশ্যই উচিত হবে ওই ক্লাসটা দেখে নেওয়া, প্রয়োজন হলে স্পিড বাড়ায় দেখে নেওয়া। ঠিক আছে, খুবই খুবই উচিত হবে, সামনের যে পরীক্ষা সেটার জন্য খুবই জরুরি দরকার হবে। ঠিক আছে, তো মহামন্দা কাটিয়ে ওঠার জন্য কোন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন? জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আমরা জানি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি মার্কিন প্রেসিডেন্টের মানে পরপর 4বার নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। জন এফ কেনেডির কথা বলেছি, প্রথম আইরিশ আমেরিকান। আব্রাহাম লিঙ্কন তো গৃহযুদ্ধ বন্ধ করেছিলেন, দাস প্রথা বিলুপ্ত করেছিলেন। হ্যাঁ, জর্জ ওয়াশিংটন তো হচ্ছেন প্রথম মানে প্রেসিডেন্ট আর কি, যিনি কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি। জর্জ ওয়াশিংটন হচ্ছেন সেই প্রেসিডেন্ট যিনি কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি। ঠিক আছে, এরপরে আমরা দেখি কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশে যুদ্ধ করেছে? কন্ট্রা বিদ্রোহীরা বর্তমানে, মানে এর আগে যুদ্ধ করেছে, বর্তমানে কন্ট্রা বিদ্রোহীরা যুদ্ধ করছে না। কন্ট্রা বিদ্রোহীরা নিকারাগুয়ায় যুদ্ধ করেছে এবং এরা ইউএসএ ব্যাগড ছিল। তার মানে ইউএসএ এদেরকে অস্ত্রশস্ত্র সহ অন্যান্য যে মানে সরঞ্জাম সেগুলা সরবরাহ করত। এরপর দেখি সাদা রাশিয়া বলা হয় কোন দেশকে? সাদা রাশিয়া বা হোয়াইট রাশিয়া বলা হয় বেলারুশকে। বেলারুশের ভৌগোলিক উপনাম হচ্ছে সাদা রাশিয়া বা হোয়াইট রাশিয়া। ঠিক আছে, ফিনল্যান্ডকে বলা হয় কি? হাজার হ্রদের দেশ। কি বলা হয়? হাজার হ্রদের দেশ, হাজার হ্রদের দেশ। আচ্ছা, পুরোটাই লিখে দিই, হাজার হ্রদের দেশ। নরওয়েকে বলা হয় কি? নিশীথ সূর্যের দেশ, নিশীথ সূর্যের দেশ। ঠিক আছে, তাহলে নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ, ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ, বেলারুশ হচ্ছে সাদা রাশিয়া। তারপরে টিউলিপ বিপ্লব কোথায় ঘটেছিল, কবে ঘটেছিল? টিউলিপ বিপ্লব কেন ঘটেছিল? টিউলিপ বিপ্লব ঘটেছিল কোথায়? এটা একটু দ্রুত বলতে হবে। টিউলিপ বিপ্লব কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, কেন ঘটেছিল? টিউলিপ বিপ্লব ঘটেছিল, আমরা জানি টিউলিপ বিপ্লব ঘটেছিল হচ্ছে
কিরগিজস্তানে টিউলিপ বিপ্লব ঘটেছিল কিরগিজস্তানে। বিপ্লব যখন পড়িয়েছি সেই লেকচারে খুব সুন্দর মতো এটা দেখানো আছে, ঠিক আছে, বিপ্লবের লেকচারে খুব সুন্দর মতো দেখানো আছে। বদ্বীপ মহাপরিকল্পনায় দেশকে কয়টি হটস্পট এলাকায় ভাগ করা হয়েছে? আমরা জানি বদ্বীপ মহাপরিকল্পনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা। বদ্বীপ মহাপরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, বদ্বীপ মহাপরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান 2100, হ্যাঁ 100 বছর মেয়াদী মহাপরিকল্পনা, যেটাতে দেশকে 6টা হটস্পটে ভাগ করা হয়েছে। এই পরিকল্পনা নেওয়া হয়েছে নেদারল্যান্ড থেকে। কোত্থেকে? নেদারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা নেওয়া হয়েছে নেদারল্যান্ড থেকে, ঠিক আছে, নেদারল্যান্ড থেকে নেওয়া হয়েছে মোট 6টি পরিকল্পনা। ওকে, তারপরের প্রশ্নে চলে যায়। বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত মাসিক পত্রিকার নাম কোনটি? বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত মাসিক পত্রিকা হচ্ছে রিডার্স ডাইজেস্ট। রিডার্স ডাইজেস্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত মাসিক পত্রিকা। আসাহি সিম্বুন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত দৈনিক পত্রিকা, যেটা জাপানের একটা ট্যাবলয়েড। পরের প্রশ্নে চলে যায়। কোন দেশ প্রথম জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? জাতিসংঘ সনদে স্বাক্ষর করে নাই, কিন্তু 51তম দেশ হিসেবে স্বাক্ষর করার পরও, হ্যাঁ পরে স্বাক্ষর করার পরও সেটাকে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য বলা হয়, সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড জাতিসংঘের প্রতিষ্ঠার সময় ছিল না, মানে একদম যে মানে প্রতিষ্ঠা সনদ যেদিন স্বাক্ষর হলো সেই সম্মেলনে পোল্যান্ড উপস্থিত ছিল না, কিন্তু পোল্যান্ড পরে স্বাক্ষর করেছে, তারপরে তাকে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ধরা হয়। ঠিক আছে, পোল্যান্ড হচ্ছে পোল্যান্ড হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য সেই দেশ। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। বাংলাদেশের প্রথম ছাপাখানা, বাংলাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল রংপুরে। ঠিক আছে, রংপুরে। এই যে গ্রাম বার্তা প্রকাশিকা থেকে শুরু করে এই যে কাঙাল হরিনাথ, তাই না, তারা রংপুরে সর্বপ্রথম এই ছাপাখানা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নে চলে যায়। বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? এই ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে প্রায়ই আসে। হ্যাঁ, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, বা কোন লেখকের বা কোন বিখ্যাত ব্যক্তির স্মৃতি বিজড়িত কোন নদী আর কি, এই ধরনের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, কাজে আমাদের এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে, পারতে হবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমরা জানি বগুড়া কোন নদীর তীরে অবস্থিত। আচ্ছা, আমরা জানি বগুড়া হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। যে করতোয়া নদীর পাড়ে জন্মাইছেন আমাদের হিরো আলম, ঠিক আছে, সেই নদীটাই হচ্ছে করতোয়া নদী। এবং এই করতোয়া নদীর পাড়ে হচ্ছে জন্মকার, করতোয়া নদীর পাড়েই হচ্ছে জন্ম হিরো আলমের। ঠিক আছে, আর এটা বগুড়া এই করতোয়া নদীর পাড়ে অবস্থিত। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি, ওকে, তারপরে আমরা দেখি যে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? আমরা জানি বাংলাদেশের যে জাতীয় স্মৃতিসৌধ আছে যেটা সাভারে অবস্থিত। কোথায়? সাভারে অবস্থিত। এই সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের অপর নাম। পরের প্রশ্ন দেখি। মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল? তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, মুক্তিযুদ্ধে যত বিভাগীয় শহর ছিল, যত বিভাগীয় শহর আছে, এই বিভাগীয় শহরগুলো কত নাম্বার সেক্টরে ছিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঢাকা, হ্যাঁ ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরে। আর ঢাকা জেলা, ঠিক আছে, জেলা এটা কিন্তু 2 নাম্বার সেক্টরে ছিল না। ঢাকা কিন্তু 2 নাম্বার সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। ঢাকা জেলা কত নাম্বার সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? ঢাকা মহানগর ছিল 2 নাম্বার সেক্টরে। তাহলে বলো, মুক্তিযুদ্ধে রাজশাহী কত নাম্বার সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? রাজশাহী ছিল 7 নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন দেখি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? আমরা জানি একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক ছিলেন ডব্লিউ.এস. ওডারল্যান্ড। নাম কি ছিল? ডব্লিউ.এস. ওডারল্যান্ড। এই যে ডব্লিউ.এস. ওডারল্যান্ড, হ্যাঁ ডব্লিউ.এস. ওডারল্যান্ড তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক। ডব্লিউ.এস. ওডারল্যান্ড ছিলেন বাটা শু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, এবং এই বাটা শু কোম্পানির ম্যানেজার হওয়ার কারণে
একটা বহুজাতিক কোম্পানির ম্যানেজার হওয়ার কারণে পাকিস্তানিদের সাথে তার ছিল সুসম্পর্ক। ঠিক আছে, পাকিস্তানিদের সাথে তার ছিল কি সুসম্পর্ক, এবং এই সুসম্পর্ক থাকার কারণেই মূলত তিনি পাকিস্তানিদের তথ্য নিয়ে নিয়ে তিনি হচ্ছে বাংলাদেশি মানে মুক্তিযোদ্ধাদের কাছে তিনি এই তথ্য দিয়ে দিতেন, ফাঁস করে দিতেন। পরের প্রশ্ন দেখি, রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবে? আমরা জানি রাষ্ট্রপতির যত ক্ষমতা আছে সব কিছুতে একটা কিন্তু আছে, তার মানে তাকে যে কোনো কাজ করতে গেলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। তাকে যে কোনো কাজ করতে গেলে কি করতে হয়? প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি প্রায় কোনো কাজই করতে পারেন না। ঠিক আছে, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি প্রায় কোনো কাজই করতে পারেন না। যদি তিনি কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই তাকে কি করতে হয়? অবশ্যই অবশ্যই তাকে মানে প্রধান বিচারপতি তাকে মানে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কত ধারার বিধান মোতাবেক? রাষ্ট্রপতি 48-এর যে 3 রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা, ঠিক আছে, এইখানে রাষ্ট্রপতি মানে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। পরের প্রশ্নটা দেখি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল? আমরা জানি সংবিধানের 5, 6, 7 নম্বর তফসিল পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, সংবিধানের 5, 6, 7 নম্বর তফসিল পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো এই যে 5, 6, 7 নম্বর তফসিলের মধ্যে আমরা জানি পঞ্চম তফসিলটা ছিল শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ। পরের প্রশ্ন দেখি, ওজোন স্তর রক্ষা বিষয়ক প্রোটোকল কোনটি? ওজোন স্তর রক্ষা বিষয়ক প্রোটোকল। ওজোন স্তরটা কি? ওজনের সংকেত ওজন, ওজোন গ্যাস, ওজোন হচ্ছে একটা গ্যাস, এই ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। তাহলে ওজোন গ্যাসের সংকেত কোনটা? O3। O3 হচ্ছে ওজোন গ্যাসের সংকেত। পৃথিবীকে চারিদিক থেকে ওজোন গ্যাসের একটা স্তর বেষ্টন করে আছে। যখন সূর্যের অতিবেগুনি রশ্মি আসে, আলট্রাভায়োলেট রে যখন আসে, ইউভি রে যখন আসে, তখন এই ওজোন স্তর কি করে? ইউভিকে বাধা দেয়, দিলে ইউভি আবার ফেরত চলে যায়। কিন্তু কোনো কারণে যদি ওজোন স্তর ফুটা হয়ে যায়, কোনো কারণে যদি ওজোন স্তর ফুটা হয়ে যায়, ফুটা হয়ে গেলে তখন কি হয়? তখন ইউভি রে ঢুকে পড়ে, ঢুকে আমাদেরকে আক্রমণ করে, বুঝছো? আর্থের যে মানুষজন আমরা, আমাদেরকে আক্রমণ করে। তো এই ওজোন স্তর রক্ষার জন্য একটা প্রোটোকল আছে, ওজোন স্তর রক্ষার জন্য একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলটার নাম হচ্ছে ভাই মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, কানাডাতে স্বাক্ষরিত একটা চুক্তি হচ্ছে এই মন্ট্রিল প্রোটোকল, যেটার মাধ্যমে এই ওজোন স্তরে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হবে, এটা বলা হয়েছে। বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমানের কবরের পাশে আর কোন বীরশ্রেষ্ঠের লাশ কবরস্থ করা হয়েছে? আমরা জানি বুদ্ধিজীবী কবরস্থানে 2 রহমান রয়েছেন। আমরা সবসময় বলবো মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কি 2 রহমানের কবর। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে 2 বীরশ্রেষ্ঠ, 2 জনই হচ্ছেন কি রহমান। তাহলে কোন 2 রহমান? একজন তো মতিউর রহমান, আরেকজন হচ্ছেন কে? হামিদুর রহমান। আরেকজন কে? হামিদুর রহমান। তাহলে তাহলে বুদ্ধিজীবী কবরস্থানে 2 রহমানের কবর রয়েছে, মতিউর রহমান আর হামিদুর রহমান। মনে থাকবে ভাইয়ারা? কে কে? মতিউর রহমান আর হামিদুর রহমান। মনে থাকবে আমাদের বিষয়টা? মনে থাকলে সবাই বলো জি, নাইলে বুঝবো যে সবাই ঘুমায় গেছো। ঠিক আছে, রিয়াজ আহমেদ, গুড গুড। ওকে, ঠিক আছে ভাইয়ারা, তাইলে এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। সিআর দত্ত, সিআর দত্তকে বলা হয় দ্রোহী কমান্ডার। কি বলা হয়? তাকে দ্রোহী বলা হয়, দ্রোহী। কারণ তিনি অত্যন্ত মাথা খারাপ টাইপের পাগলা কিসিমের লোক ছিলেন এবং পাকিস্তানি বাহিনীর জন্য তিনি মূর্তিমান আতঙ্ক ছিলেন। এই দ্রোহী কমান্ডার সিআর দত্ত, এই দ্রোহী কমান্ডার সিআর দত্ত কত নাম্বার সেক্টরের কমান্ডার ছিলেন? আমরা জানি সিআর দত্ত ছিলেন, সিআর দত্ত ছিলেন 4 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার। কত নাম্বার সেক্টর? 4 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন সিআর দত্ত। পরের প্রশ্ন, ইউকেচিং মারমা কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন? ইউকেচিং মারমা যুদ্ধ করেছেন 6 নম্বর সেক্টরে। তিনি হচ্ছেন একমাত্র উপজাতি উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন ইউকেচিং মারমা। আর যুদ্ধ করেছেন কিন্তু খেতাব পাননি এরকম একজন মুক্তিযোদ্ধা হচ্ছেন কাকন বিবি। নাম কি? কাকন বিবি, কাকন বিবি। ঠিক আছে,
কাকন বিবি, তার আসল নাম হচ্ছে কাকন হুইঞ্চিতা। তিনি হচ্ছেন কি, এই যে আমাদের এই যে খাসিয়া সম্প্রদায়ের, কোন সম্প্রদায়ের? খাসিয়া সম্প্রদায়ের। তাকে মুক্তি বেটি বলা হয়। কি বলা হয়? মুক্তি বেটি বলা হয়। তাহলে একমাত্র মানে উপজাতি, যিনি একমাত্র উপজাতি যিনি হচ্ছে খেতাব পেয়েছেন, তিনি মারমা বংশীয়, মারমা উপজাতিভুক্ত। আর কাকন বিবি যাকে মুক্তি বেটি বলা হয়, তিনি খাসিয়া উপজাতিভুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন যাই। প্রেসিডেন্ট ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন? প্রেসিডেন্ট ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত মানে ন্যাটোর অন্তর্ভুক্ত নয় কিন্তু প্রধান মিত্র, কোন দেশকে তিনি ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন? আমরা জানি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত মানে ন্যাটোর বাইরে মিত্র দেশগুলোর মধ্যে 1 নম্বরে আছে সৌদি আরব, এটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। পরের প্রশ্নে যায়, আইবিআরডি এবং আইএমএফ কোন চুক্তির ফলাফল? আইবিআরডি এবং আইএমএফ কে বলা হয় ব্রেটন উডস প্রতিষ্ঠান। এই দুটো প্রতিষ্ঠানকে কি বলা হয়? ব্রেটন উডস প্রতিষ্ঠান বলা হয়। কি বলা হয়? ব্রেটন উডস প্রতিষ্ঠান। হ্যাঁ, কারণ কি, এইটা ব্রেটন উডস চুক্তির মাধ্যমে এই প্রতিষ্ঠান দুটো জন্মলাভ করেছে, এই জন্য এটাকে বলা হয় ব্রেটন উডস প্রতিষ্ঠান। তাহলে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে জন্মলাভ করার কারণে এটাকে বলা হচ্ছে ব্রেটন উডস প্রতিষ্ঠান। মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ। মাথাপিছু তার মানে মানে একদম প্রত্যেক মানে যত লোক আছে তাদের লোক প্রতি আর কি কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটা সেটা জানতে চেয়েছে। অপশন আছে কুয়েত, অপশন আছে চীন, আছে যুক্তরাষ্ট্র, আছে কাতার। আমরা জানি যে মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ হচ্ছে কাতার, আর যদি আমরা মোট কার্বন নির্গমনে শীর্ষে যাই তাহলে সেটা হচ্ছে চীন। কিন্তু মাথাপিছু লোক প্রতি কার্বন নির্গমনে শীর্ষে আছে কাতার। একমাত্র কার্বন নেতিবাচক দেশ, কার্বন নেগেটিভ বা কার্বন নেতিবাচক দেশ হচ্ছে কোনটা? কার্বন নেতিবাচক দেশ হচ্ছে ভুটান। কার্বন নেতিবাচক দেশ কোনটা? ভুটান হচ্ছে একটা কার্বন নেতিবাচক দেশ। পরের প্রশ্নে যাই, এজেন্ট অরেঞ্জ। এজেন্ট অরেঞ্জ হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। কি? এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা যদি ব্যবহার করা হয়, এই রাসায়নিক পদার্থ যদি ব্যবহার করা হয় তাহলে সকল গাছের কি পাতা পড়ে যায়। কি হয়? পাতা পড়ে যায়, কমলা রং হয়ে পাতা যেন পেকে গেছে এরকম হয়ে পাতা পড়ে যায়। তাইলে ভিয়েতনামে যখন যুদ্ধ চলে, ভিয়েতনামে যখন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামে যুদ্ধ চলতেছে, এই ভিয়েতনাম যুদ্ধের সময় দেখা যায় যে ভিয়েতনামের যারা ওই ভিয়েতকং গেরিলা, ভিয়েতনামের গেরিলাদের নাম ছিল ভিয়েতকং। ঠিক আছে, ভিয়েতকং। এই ভিয়েতকং গেরিলারা জঙ্গলের মধ্যে লুকায় থাকতো। ঠিক আছে, জঙ্গলের মধ্যে লুকায় লুকায় যুদ্ধ করতো। তখন গাছের কারণে তাদেরকে খুঁজে পাওয়া যেত না, পাতার নিচে তারা লুকায় থাকতো। তো যেন সব পাতা পড়ে যায় এই জন্য ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতকং গেরিলাদেরকে সাইজ করার জন্যে তোমার এই এজেন্ট অরেঞ্জ নামে যে রাসায়নিক পদার্থ আছে সেই রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেওয়া হয়, এবং এই পরিমাণ রাসায়নিক ছিটানো হয় যা ভিয়েতনামের বেশিরভাগ গাছের পাতা পড়ে গেছিল আর কি, মানে বনাঞ্চলের মধ্যে। পরের প্রশ্ন দেখি, চিলেকোঠার সেপাই কোন সময়কে উপজীব্য করে লেখা? চিলেকোঠার সেপাই হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটা ঐতিহাসিক উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটা ঐতিহাসিক উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই। এই যে চিলেকোঠার সেপাই যে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটা বিখ্যাত উপন্যাস, এইটা মূলত 1969-এর যে গণ অভ্যুত্থান আছে, 1969-এর যে গণ অভ্যুত্থান আছে, এই 1969-এর গণ অভ্যুত্থানে চিলেকোঠার সেপাই মূলত 1969-এর গণ অভ্যুত্থানে মানে এই গণ অভ্যুত্থানকে উপজীব্য করে লেখা উপন্যাস। ঠিক আছে, সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। পরের প্রশ্নটা দেখি, ভাওয়াইয়া কোন এলাকার গান? এটা ভাওয়াইয়া মূলত মানে এই যে কোন এলাকার গান, তো কোন এলাকার নাচ, এগুলা মানে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে। ভাওয়াইয়া এটা হচ্ছে কোন এলাকার গান সেটা জিজ্ঞেস করেছে। আমরা জানি যে ভাওয়াইয়া মূলত রংপুর অঞ্চলের গান। ভাওয়াইয়ার একজন বিখ্যাত শিল্পী হচ্ছেন আব্বাস উদ্দিন আহমেদ। আমরা যারা কোক স্টুডিওর গানগুলো শুনেছি আমরা, এইখানে ওই যে চিলতে রোদের পাখনা ডুবাই এটার সাথে যে একটা ওকি একবার আসিয়া সোনার চাঁদমোর যাও গো দেখি আরে, এই যে বগা তালেবের গাওয়া যে অংশটা ওটা কিন্তু একটা ভাওয়াইয়া গান। তারপরে পুবান হাওয়া পশ্চিমে যাও
কাবার পথে বইয়া, ঠিক আছে, এই যে আব্বাসুদ্দিন আহমেদের গাওয়া যে বিখ্যাত যে গানগুলো আছে এগুলো কিন্তু সবই এ ভাওয়ায়া গান, যেগুলো আব্বাসুদ্দিন আহমেদ ছিলেন ভাওয়ায়া গানের বিখ্যাত শিল্পী আর কি, ঠিক আছে। বয়াত আলম পরবর্তীতে গেয়েছেন এই গান কোক স্টুডিওতে। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের একমাত্র লোহার খনিটি কোথায় অবস্থিত? বাংলাদেশে একটা মাত্র লোহার খনি আছে এবং সেই লোহার খনিটি অবস্থিত হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে। দিনাজপুরের হাকিমপুরে, হাকিমপুর হচ্ছে দিনাজপুরে অবস্থিত, ঠিক আছে। দিনাজপুরের হাকিমপুরে একমাত্র লোহার খনি বাংলাদেশের অবস্থিত, ঠিক আছে। দিনাজপুরের হাকিমপুরে একমাত্র লোহার খনি বাংলাদেশের অবস্থিত। আচ্ছা, এরপর আমরা দেখি সিল্ক সিটি। সিল্ক সিটি বলা হয় কোনটাকে? রেশম উৎপাদনের জন্য বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড বা রেশম উৎপাদনের জন্য বিখ্যাত কোন জায়গা? রাজশাহী, তাই না? এই রাজশাহীকে বলা হয় কি? সিল্ক সিটি। রাজশাহীকে কি বলা হয়? সিল্ক সিটি। রেশম উৎপাদনের জন্য রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি। পরের প্রশ্ন দেখি, 1984 সালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে চালানো অভিযানের নাম কি? আমি আগেই বলেছি 1984 সালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে যে অভিযান চালানো হয় সে অভিযানের কারণেই কিন্তু পরে মহাত্মা মানে এই যে আমাদের ইয়েদেরকে হত্যা করা হয়েছিল, এই যে আমাদের ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে। অপারেশন নাম হচ্ছে অপারেশন ব্লু স্টার। নাম কি? অপারেশন ব্লু স্টার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, RCEP কোথায় স্বাক্ষরিত হয়? RCEP একটা চুক্তি, এই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সেটা জানতে চেয়েছে। RCEP কোথায় স্বাক্ষরিত হয় সেটা জানতে চেয়েছে। আমরা জানি RCEP স্বাক্ষরিত হয়েছিল হ্যানয়ে। হ্যানয় কোন জায়গায়? হ্যানয় হচ্ছে ভিয়েতনামে। ভিয়েতনামে হ্যানয়ে স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। হ্যানয় হচ্ছে ভিয়েতনামে। পরের প্রশ্নটা, লালদিয়া টার্মিনাল নির্মাণে কোন দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি সই হয়েছে? গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লালদিয়া টার্মিনাল নির্মাণে কোন দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে? দেখি কে পারো, দ্রুত বলতে হবে ভাইয়া। লালদিয়া টার্মিনাল নির্মাণে কোন দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে? চীন, তুরস্ক, যুক্তরাজ্য, ডেনমার্ক। এই দেশের সাথে সর্বপ্রথম এই ধরনের টার্মিনাল নির্মাণে বা এই বড় কোনো অবকাঠামো নির্মাণে বাংলাদেশ চুক্তি করেছে। সর্বপ্রথম চুক্তি এটা বাংলাদেশের ওই দেশের সাথে, সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক যে দেশটা আছে তার সাথে প্রথম বাংলাদেশ চুক্তি সই করেছে, ঠিক আছে। প্রথম চুক্তি সই করেছে। আচ্ছা, পরের প্রশ্ন, চেকবুক ডিপ্লোমেসি উলফ ওয়ারিয়র পলিসি কোন দেশের সাথে সম্পর্কিত? চেকবুক ডিপ্লোমেসিকে বাংলায় বলা হচ্ছে ঋণের ফাঁদ কূটনীতি। অনেক ব্যাখ্যা করা দরকার, কিন্তু আমরা খুব বেশি ব্যাখ্যার দিকে আসলে যাব না। হ্যাঁ, খুব বেশি ব্যাখ্যার দিকে আমরা যাব না। ঋণের ফাঁদ কূটনীতি বলা হচ্ছে। আর উলফ ওয়ারিয়র তো নেকড়ে নেকড়ে কূটনীতি বা নেকড়ে নীতি আর কি, ঠিক আছে। আমরা আগের দিন কিন্তু নেকড়ে যোদ্ধা নীতি আমরা গত দিনের ক্লাসে এটা পড়িয়েছিলাম। এটা হচ্ছে চীনের সাথে সম্পর্কিত। চীনের যে ডিপ্লোম্যাটিক স্ট্যান্সগুলো আছে এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, হ্যাঁ, বা ওয়ান বেল্ট ওয়ান রোড, এগুলা খুবই গুরুত্বপূর্ণ চীনের। পরের প্রশ্নটা দেখি, ভারতের সর্বশেষ রাজ্য। ভারতের সর্বশেষ রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছিল। 29তম রাজ্য ছিল। বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা 28টা, কিন্তু 29তম রাজ্য ঠিকই ছিল তেলেঙ্গানা। তারপরের প্রশ্ন, জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত প্রস্তাব কয়টা আছে? জুলাইয়ের যে জাতীয় সনদ স্বাক্ষর করা হয়েছে সেখানে সংবিধান সংক্রান্ত সেইখানে সেইখানে সংবিধান সংক্রান্ত কয়টা প্রস্তাব রয়েছে সেটা জানতে চেয়েছে। আমরা জানি জুলাই জাতীয় সনদে মোট 48টা প্রশ্ন আছে, যেটা মানে 48টা প্রস্তাব আছে যেটা সংবিধান সম্পর্কিত। জুলাই জাতীয় সনদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, কাজে এটা একটু ভালো করে দেখতে হবে। পরের প্রশ্নে চলে যায়, নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? নারী ওয়ানডে বিশ্বকাপ খেলাধুলা থেকে এটাও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খেলাধুলা থেকে এটাও খুবই গুরুত্বপূর্ণ। নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ সেটা জানতে চেয়েছে। পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। একটু দ্রুত, যারা পারো একটু দ্রুত উত্তর দিয়ে দাও ভাইয়া। আমরা জানি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারত চ্যাম্পিয়ন হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপে। কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? ভারত চ্যাম্পিয়ন হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপে। আচ্ছা, পরের প্রশ্ন, জুমের বিকল্প বাংলাদেশের অ্যাপ কোনটা? জুমের বিকল্প বাংলাদেশের যে অ্যাপ আছে সেই অ্যাপটা হচ্ছে কোনটা? বৈঠক যে অ্যাপ। যখন করোনা ভাইরাস চলে ওই করোনার সময়ে এই বৈঠক অ্যাপটা বেশ জনপ্রিয়, মানে বাংলাদেশ এটা রিলিজ করেছিল আর কি ওই সময়।
পরের প্রশ্ন দেখি, চীন বিরোধী জোট কোয়াডের সদস্য নয় কোন দেশ? চীন বিরোধী জোট কোয়াডের সদস্য নয় অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, জাপান। এখানে দেখলেই বোঝা যায় যে কোন দেশটার সাথে চীনের সম্পর্ক খারাপ না। এর মধ্যে চীনের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ভারতের, সবচেয়ে বেশি খারাপ ভারতের। কাজে এইটা অবশ্যই কোয়াডের সদস্য হওয়া উচিত। অস্ট্রেলিয়া কোয়াডের সদস্য কেন? কারণ হচ্ছে ওই যে তোমার যুক্তরাষ্ট্রপন্থী আর কি। এবং জাপানের সাথেও চীনের সম্পর্ক ভালো না। তাহলে রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো এবং রাশিয়া চীন বিরোধী জোট কোয়াডের সদস্য নয়। তারপরে দেখি, নামিবিয়া গণহত্যার জন্য দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে কোন দেশ? নামিবিয়া গণহত্যার জন্য দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে কোন দেশ সেটা জানতে চেয়েছে। আমরা জানি নামিবিয়া গণহত্যার জন্য এই জার্মানি তোমার হচ্ছে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে। জার্মানির এই যে আগের নাম যে ছিল ব্যাভারিয়া, যেটা এই ব্যাভারিয়ান পার্টটা এরা এই নামিবিয়ার গণহত্যা, আফ্রিকার নামিবিয়া গণহত্যার জন্য এরা দায়ী, ঠিক আছে, এবং এটার জন্য তারা দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে। পরের প্রশ্ন, নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। এই মেয়র যিনি পুরো পৃথিবীকে তার অ্যাপিয়ারেন্স দিয়ে তার তার যে কাজ করার যে সিস্টেম সেটা দিয়ে তিনি অবাক করে দিয়েছেন, এবং তার নাম হচ্ছে জোহরান কোয়ামে মামদানি, ঠিক আছে, যিনি মীরা নায়ারের ছেলে, ঠিক আছে, জোহরান মামদানি, ঠিক আছে। সর্বপ্রথম নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, যিনি বলেছেন যে নিউ ইয়র্কে যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসে তাহলে তিনি নেতানিয়াহুকে আটক করবেন, গ্রেফতার করবেন, অ্যারেস্ট করবেন, এটা বলেছেন, ঠিক আছে। এরপর আমরা দেখি 2034 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে। 2034 সালের যে ফুটবল বিশ্বকাপ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইভেন গত দিনের প্রশ্নেও এটা আসছিল। 2034 সালের ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে। তাহলে 2034 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? সৌদি আরবে 2034 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম কৃষি শুমারি কবে হয়েছিল? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম কৃষি শুমারি কবে হয়েছিল এটা জানতে চেয়েছে। আমরা জানি যে প্রথম কৃষি শুমারির যে ঘটনা আছে স্বাধীনতোত্তর বাংলাদেশে, প্রথম যে কৃষি শুমারির ঘটনা আছে সেটা ঘটেছিল হচ্ছে 1977 সালে। 1977 সালে সর্বপ্রথম কৃষি শুমারি হয়, ঠিক আছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয় 1977 সালে। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হচ্ছে নগদ। প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হচ্ছে নগদ। এই নগদ হচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক যারা পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবা দিচ্ছে। কিন্তু নগদ তো আসলে সেফ না, তাই না? তানভীরে মিশুক দেখলাম আগের দিন আবার একটা স্ট্যাটাস দিয়েছেন, ঠিক আছে, সেখানে তিনি কি না কি করবেন, হ্যাঁ অনেক কিছু তিনি বললেন আর কি, ঠিক আছে, আসলে কিছুই করবেন বলে মনে হয় না। আচ্ছা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন কোন দেশ? দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের স্টারলিংকের ইন্টারনেট চালু করেছে কোন দেশ? আমরা জানি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করেছে মালদ্বীপ। কোন দেশ চালু করেছে? মালদ্বীপ স্টারলিংকের ইন্টারনেট চালু করেছে। স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান, তাই না? ইলন মাস্কের প্রতিষ্ঠান। স্টারলিংক কবে বাংলাদেশে আসছে, কি করছে, এগুলা নিয়ে আমাদের পড়তে হবে। এখান থেকে এবার প্রশ্ন আসবে, ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম কি? ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকা পার্টি। ডোনাল্ড ট্রাম্প একটা বিল ঘোষণা করেছে, যে বিলের নাম হচ্ছে বিগ বিউটিফুল বিল। হ্যাঁ, এই যে বিগ বিউটিফুল বিল যেটা, হ্যাঁ বিগ বিউটিফুল বিল যেটা, এই বিগ বিউটিফুল বিলের পরেই হচ্ছে এই যে দুই দলের বাইরে গিয়ে নতুন দল বা নতুন রাজনীতির সূচনা করতে চেয়ে ইলন মাস্ক আমেরিকা পার্টি নামে একটা নতুন পার্টি তিনি ঘোষণা করেছেন। জনশুমারি 2022-এর সমন্বিত তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা হচ্ছে 16,98,00,000। আমরা জানি যে এর আগে 2022-এর জনশুমারির আগে জনশুমারির নাম ছিল হচ্ছে আদমশুমারি ও গৃহগণনা, ঠিক আছে, আগে নাম ছিল হচ্ছে আদমশুমারি। বর্তমানে আদমশুমারি আর এটাকে বলা হয় না, এখন এটাকে জনশুমারি ও গৃহগণনা বলে ডাকা হয়। পরের প্রশ্ন দেখি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে? ওয়ান বিগ বিউটিফুল বিল কবে আইনে পরিণত হয় সেটা জানতে চেয়েছে, তারিখটা জানতে চেয়েছে। আমরা জানি যে এই বিগ বিউটিফুল বিল, হ্যাঁ এইটা এইটা আইনে পরিণত হয় হচ্ছে আমাদের জুলাইয়ের 4 তারিখ,
ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের এই ওয়ান বিগ বিউটিফুল বিল এটা আইনে পরিণত হয় 2025 সালের জুলাইয়ের 4 তারিখ। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল এটা আইনে পরিণত হয়। পরের প্রশ্নে চলে যায়, জনশুমারিতে ইউনিয়ন পরিষদ জরিপে মোট ইউনিয়ন কয়টা ছিল? জনশুমারিতে ইউনিয়ন পরিষদ জরিপটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেছে মোট ইউনিয়ন সংখ্যা হচ্ছে 4584টা। মোট ইউনিয়ন হচ্ছে 4584। জনশুমারিতে ইউনিয়ন পরিষদ জরিপে মোট ইউনিয়ন সংখ্যা। 2024-25 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত, এইটা আসলে প্রত্যেক বছর বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত একটাই, বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে তৈরি পোশাক। কোনটা? তৈরি পোশাক। কাজে বাংলাদেশের রপ্তানি খাত বললে মূলত তৈরি পোশাককেই বোঝায়। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ, বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য। ঠিক আছে, বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য। মাঝ দিয়ে একবার তুরস্ক হয়েছিল, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাজ্য। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কি এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন? আমরা জানি প্রথম স্বর্ণপদক লাভ করেছিলেন রুমান সানা, দ্বিতীয় ব্যক্তি হিসেবে আব্দুর রহমান আলিফ। আব্দুর রহমান আলিফ তিনি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেছেন। ন্যাটোভুক্ত কোন দেশের উপর আক্রমণ পুরো ন্যাটোর উপর আক্রমণ? নেটো যে সংস্থাটা আছে সে নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর কিছু আর্টিকেল আছে, মানে এর কিছু মানে কি বলে এটাকে, এই যে সংবিধান যেটা ন্যাটোর, সেই সংবিধানের আর্টিকেল 5-এ বলা হয়েছে যদি ন্যাটোর কোনো দেশের উপর আক্রমণ করে কোনো দেশ, তবে তা ন্যাটোকেই আক্রমণ করা হয়েছে, মানে অন্য দেশগুলোকে আক্রমণ করা হয়েছে বলে অন্য দেশগুলো মনে করবে এবং সেইভাবেই তারা স্টেপ নিবে, সেভাবেই তারা সামনের দিকে আগাবে, সেভাবেই তারা ওই দেশগুলোর সাথে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক আছে, কাজে নেটো ভুক্ত যে কোনো দেশকে তুমি যদি আক্রমণ করো তাহলে তোমাকে অন্য সবগুলো দেশের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এটা আর্টিকেল 5-এ বলা হয়েছে। জাতিসংঘের 80তম অধিবেশনের সভাপতি ছিল জার্মানি, জার্মানির অ্যানালেনা বেয়ারবক। জার্মানির অ্যানালেনা বেয়ারবক তিনি হচ্ছেন এই 80তম অধিবেশনের সভাপতিত্ব করেছেন, অ্যানালেনা বেয়ারবক। ঠিক আছে, জার্মানির নারী 80তম অধিবেশনের সভাপতি ছিল জার্মানি, অ্যানালেনা বেয়ারবক। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? আমরা জানি যে আমাদের প্রধান খাদ্যশস্য তো আসলে চাল বা ধান, তো এই ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি সেটি জানতে চেয়েছে, যে ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটা? আমরা জানি ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে কোনটা? ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত। কোনটা? ভারত হচ্ছে ধান উৎপাদনের শীর্ষ দেশ। আচ্ছা, চীন কেন ধান উৎপাদন কমাই দিছে, এটা কি তোমরা জানো? চীন ধান উৎপাদন কমাই দিছে কারণ ধান উৎপাদন করতে গেলে প্রচুর পরিমাণে পানি লাগতেছে। কি লাগতেছে? প্রচুর পরিমাণে পানি লাগতেছে। এই কারণে চীন তার পানি নষ্ট করতে চায় না, এই জন্যে চীন কি করে, আরও চাল কেনে দেশের বাইরে থেকে, কিন্তু ধান উৎপাদন চীন ইচ্ছে করে কমাই দিছে। ঠিক আছে, তারপর দেখি ইউরোপের বুট নামে খ্যাত, ইউরোপের বুট বলা হয় ইতালিকে, কারণ তোমরা যদি মানচিত্র দেখো, যখন আমি ইউরোপের মানচিত্র তোমাদেরকে দেখিয়েছি একেবারে এই ইতালি হচ্ছে এরকম, হ্যাঁ এরকম, মানে ইউরোপের বুট একদম বুটের মতো দেখা যায় দেখতে। ঠিক আছে, এই জন্য ইতালিকে বলে ইউরোপের বুট, ইউরোপের একদম নিচের দিকে এরকম বুটের মতো একটা শেপ, এই জন্য এটাকে বলা ইউরোপের বুট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে? জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এটা হচ্ছে হাই কমিশনার ফর রিফিউজিস। তো বলতে হবে যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে? আমরা জানি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হচ্ছেন ফিলিপ্পো গ্রান্ডি। ফিলিপ্পো গ্রান্ডি বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি। এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এইবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা দেবেই দেবে। আমি গত ক্লাসে বলেছি, আবারও বললাম, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন থাকবেই। চ্যাট জিপিটির মালিকানা প্রতিষ্ঠান কোনটি? চ্যাট জিপিটির মালিকানা প্রতিষ্ঠান, আমরা জানি চ্যাট জিপিটির মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই। দেখো নর্মালি চ্যাট জিপিটি যখন তৈরি করেন, এই তৈরি করার জন্য স্যাম অল্টম্যান, স্যাম অল্টম্যান তিনি হচ্ছে এই চ্যাট জিপিটি তৈরির জন্যে ইলন মাস্করে বলে ইলন মাস্কের কাছ থেকে টাকা পয়সা নেন। কিন্তু ইলন মাস্ক যখন ওই যে টুইটার কিনবেন, তখন ইলন মাস্কের মনে হয় যে দূর এই চ্যাট জিপিটি এগুলা এআই এত টাকা দিয়ে লাভ কি আমার, তখন কি করেন তিনি তার ওই শেয়ার বিক্রি করে দেন আর কি। ঠিক আছে, স্যাম অল্টম্যান তারা বারবার নিষেধ করেছিলেন যে তুমি বিক্রি করো না, কিন্তু তারপরও কি ইলন মাস্ক বিক্রি করেই দেন। দেয়ার কিছুদিন পরেই তো ওপেন এআই কি করে,
চ্যাট জিপিটি লঞ্চ করে, এবং চ্যাট জিপিটি লঞ্চ করার পরে তখন ইলন মাস্ক খুব আফসোস করছেন যে আরে যদি এটা না বেচতাম তাহলে কতই ভালো হইতো আর কি। ঠিক আছে। দক্ষিণ এশিয়ার প্রথম ই গেট সেবা চালু হয় বাংলাদেশে, বুঝছো? প্রথম ই গেট সেবা চালু হয় বাংলাদেশে। বাংলাদেশের এই যে তোমার বেনাপোল স্থলবন্দর আছে না, এই বেনাপোল স্থলবন্দরেও ই গেট সেবা চালু আছে, যদিও সেটা কখনোই চলছে বলে আমি দেখি নাই, কিন্তু চালু আছে আর কি। ঠিক আছে, বাংলাদেশে ই গেট সেবা চালু হয়েছে প্রথম বাংলাদেশে। পরের প্রশ্নটা, 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার হচ্ছে সাহিত্যের একটা পুরস্কার, যেটা অনুবাদ সাহিত্যে দেয়া হয় নর্মালি। সাহিত্যের একটা পুরস্কার যেটা নর্মালি অনুবাদ সাহিত্যে দেওয়া হয়। এই অনুবাদ সাহিত্যে 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার পাইছেন বানু মুশতাক। বানু মুশতাক তিনি এই 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার এই পুরস্কার পেয়েছেন। তো বানু মুশতাক তিনি হচ্ছেন 2025 সালে এই এই বুকার পুরস্কার পেয়েছেন। তিনি কন্নড় ভাষায় হার্ট ল্যাম্প, ঠিক আছে, নাম কি? নাম হচ্ছে হার্ট ল্যাম্প। ঠিক আছে, এই নামে একটা ছোট গল্প সংস্করণ, হার্ট ল্যাম্প এই নামে একটা ছোট গল্পের বই তিনি লিখেছেন, এবং এইটা পরবর্তীতে অনুবাদ করা হয়েছে। এই বইটা মূলত মূল লেখাটা হচ্ছে কন্নড় ভাষা। কন্নড়, কন্নড় বোঝো তো? কন্নড় চলচ্চিত্র কিন্তু তোমরা দেখো, এই যে ইয়েটা, এই যে আমাদের আরে কেজিএফ, যেটা কেজিএফ কিন্তু কন্নড় ভাষার চলচ্চিত্র, বুঝছো? তো এই বানু মুশতাক হচ্ছেন কন্নড় ভাষার লেখক এবং একই সাথে আইনজীবী। তিনি হার্ট ল্যাম্প নামে এই ছোট গল্প যে সমগ্রটা সেটা তিনি লিখেছেন, এবং এইটার জন্যে তিনি ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেছেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে ক্লাস, সেটা ছিল যে 100টা প্রশ্ন, সেটা ছিল এই। আশা করি যে তোমরা এই ক্লাস সবাই দেখেছো, এ থেকে উপকৃত হয়েছো, এবং তোমাদের মোটামুটি ক্লাসে উপকার তোমরা হবে, এটাই তোমাদের প্রতি আমাদের চাওয়া। আশা করব যে তোমরা এরপরে তোমাদের সাম্প্রতিকের ক্লাস হবে, একটা মেগা লাইভ ক্লাস হবে সাম্প্রতিকের, এবং সেখানে আমরা সাম্প্রতিকের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং তার সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের উপরে তোমাদের নেওয়া যে মডেল টেস্টগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এক্সক্লুসিভ মডেল টেস্টগুলো আমরা নিয়েছিলাম, সেগুলোর সমাধান আমরা করব একইভাবে লাইভে। তো আশা করব যে তোমরা আরও বেশি পরিমাণে সেখানে উপস্থিত থাকবে এবং এই ক্লাসকে আরও প্রাণবন্ত করবে, আরও উপভোগ্য করবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।